প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক ভালো আছো। আজকে অর্গানিক কেমিস্ট্রির মাইক্রো অর্গানিক কোর্সে লেকচার 7 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। সবাই আজকে ক্লাসটি ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্টস করো। একটু দ্রুত কমেন্টস এর মাধ্যমে জানাও যে আজকের ক্লাসটি সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। একটু দ্রুত কমেন্টস করো। আর তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটি দেখছো, কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো সেটাও একটু জানাও। খুব দ্রুত একটু কমেন্টস করো। এবং যারা আমাদের এই গ্রুপে রয়েছে, তোমাদের যে সকল ফ্রেন্ড আমাদের এই গ্রুপে রয়েছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। সবাই একটু খুব দ্রুত তাদেরকে মেনশন করে দাও যেন আমরা ক্লাসটা এক্ষুনি শুরু করতে পারি। সবাই যোগ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা রিঅ্যাকশন শিখব, ঠিক আছে? এবং অর্গানিক কেমিস্ট্রির যতগুলো রিঅ্যাকশন রয়েছে সবগুলো রিঅ্যাকশন কোন ক্যাটাগরির মধ্যে পড়তে পারে, ঠিক আছে, সেগুলো ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। অনেকেই সালাম দিয়েছো, সবার পক্ষ থেকে আমি প্রথমে সালাম নিয়ে নিয়েছি। মিজানুর রহমান তুমি দেখছো ঢাকা থেকে যাত্রাবাড়ি। মিথুন তুমি দেখছো রাজশাহী থেকে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো। নাইম উদ্দিন বলছে নোয়াখালী থেকে। ময়নুল ইসলাম রংপুর থেকে। নাজমুল ইসলাম তবু বলছে হবিগঞ্জ থেকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। একটু দ্রুত সবাই স্টুডেন্ট সবাই যোগ হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। এখনো কাঙ্ক্ষিত স্টুডেন্ট কিন্তু আমাদের পাওয়া যায় না, অর্থাৎ যতজন স্টুডেন্ট তোমরা ক্লাস করো, ঠিক আছে, এখনো 50 পার হচ্ছে এখন। একটু সবাই কমেন্টস করো এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো যারা আমাদের গ্রুপে রয়েছে তোমরা। আচ্ছা, রংপুর থেকে অনেকেই রয়েছে। রংপুর থেকে ফাতেমা জান্নাত সীমা রংপুর থেকে। নিহা রাজশাহী থেকে। ফারিহা নওসিন যারা রাজশাহী থেকে। ওকে, মৃদা মহসিন রংপুর থেকে। বাহ, রংপুরে বহুত স্টুডেন্ট, রাজশাহীর বহুত স্টুডেন্ট তোমার আমার এখানে। জোনাকি আক্তার ঢাকা থেকে। আচ্ছা, তাসলিমা শ্রাবণী সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ওকে, একটু কমেন্টস তাড়াতাড়ি কমেন্টস এ ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আমরা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আসলে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ আজকের ক্লাস থেকে অর্গানিক কেমিস্ট্রির রিঅ্যাকশন যে তুমি পাবা সেটা তুমি আজকের ক্লাসে প্রুফ করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? নিজেই বুঝতে পারবা এবং নিজেকে আজকে প্রমাণ করবা যে অর্গানিক কেমিস্ট্রি আসলে জটিল কোনো কিছু, আমি অর্গানিক কেমিস্ট্রি পারি, ঠিক আছে? এরকমটা আজকে তোমরা প্রুফ করবা ইনশাআল্লাহ। ওকে, আমি শুরু করতে যাচ্ছি তাহলে। অর্গানিক কেমিস্ট্রি প্রথমে আমি রিঅ্যাকশন দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? রিঅ্যাকশন, সবাই খুব মনোযোগ দাও, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। রিঅ্যাকশন, আমি প্রথমে তোমাদেরকে আজকের ক্লাসে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে অর্গানিক যে রিঅ্যাকশন গুলো, এই রিঅ্যাকশন গুলো আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা যদি জৈব যৌগের রিঅ্যাকশন গুলোকে দেখি, তুমি যে কোনো বই খোলো, সেটা হাজারীনাথ সঞ্জিত কুমার ঘোষ আর মাহবুবুর রহমান লিঙ্কনের বই, ঠিক আছে, এরপরে যতগুলো বই রয়েছে বাজারে, যে কোনো বই যদি তুমি খোলো, খোলার পরে যে কোনো রিঅ্যাকশন দেখার পরে আমার এই ক্লাসটার কথা তোমাদের মনে পড়বে আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? যে কোনো রিঅ্যাকশন দেখার পরে আজকে আমার এই ক্লাসটার কথা সবার মনে পড়বে যে ভাইয়া আজকের ক্লাস থেকে আমি যে কোনো বইয়ের যে কোনো রিঅ্যাকশন দেখেই বলতে পারবো যে আসলে রিঅ্যাকশনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এর আসলে প্রোডাক্টটা কোন টাইপসের হতে পারে, কোন টাইপসের প্রোডাকশনটা হতে পারে, ইনশাআল্লাহ সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই রিঅ্যাকশন গুলোকে আমি যদি অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন গুলোকে অ্যানালাইসিস করি তাহলে দেখবো এই রিঅ্যাকশন গুলোকে প্রায় 4 থেকে 5 থেকে 6টা রিঅ্যাকশনের ক্যাটাগরির মধ্যে ফেলা যায়। এই ক্যাটাগরি গুলো, এই যে ভাগগুলো যেগুলো আমি দেখাচ্ছি শ্রেণীবিন্যাসগুলো, এগুলো আমি আমার মতো করে ভাগ করেছি, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন গুলোকে আমরা কয়েকটা ভাগে দেখাবো, ঠিক আছে? ফার্স্ট যেই ভাগটাকে আমি আলোচনা করব সেটা হলো অ্যাডিশন, ঠিক আছে? অ্যাডিশন রিঅ্যাকশন। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে সংযোজন, ঠিক আছে? অ্যাডিশন শব্দের অর্থ কি? অ্যাডিশন শব্দের অর্থ হলো সংযোজন, ঠিক আছে? সংযোজন, অথবা আমরা এইটাকে বলে থাকি দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমি রিঅ্যাকশন গুলোকে ফার্স্ট একটা ক্যাটাগরির মধ্যে ফেলছি। তার নাম কি? প্রথমটার নাম কি বলো? প্রথমটার নাম আমি দিয়েছিলাম অ্যাডিশন রিঅ্যাকশন। এরপরে সেকেন্ড যে টাইপসের রিঅ্যাকশন আমরা দেখতে পাবো কেমিস্ট্রির মধ্যে সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা,
দেখো তো সাবস্টিটিউশন এই কথার অর্থটা কি আসলে? আমি এই যে এডিশন নিয়ে কথা বললাম, সাবস্টিটিউশন এই কথার অর্থটা কি আসলে? সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, তাই কি না? অর্থাৎ আমরা এই রিঅ্যাকশনটাকে বলছি হলো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা, এরপর আমরা রিঅ্যাকশন গুলোকে আরো তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলবো। যেমন আরেকটা ক্যাটাগরির মধ্যে যদি আমি ফেলি সেটা হচ্ছে ইলিমিনেশন। ইলিমিনেশন, তো ইলিমিনেশন এই কথার অর্থটা কি? এই ইলিমিনেশন কথার অর্থটা কি? ইলিমিনেশন কথার অর্থ হচ্ছে অপসারণ, ঠিক আছে? এই কথার অর্থ হচ্ছে অপসারণ। আচ্ছা, এরপর দেখো রিঅ্যাকশন গুলোর অন্যান্য যে ভাগগুলো রয়েছে, আরো দুটা ভাগ আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই দুইটা ভাগকে আমি এই নিচের দিকে এইভাবে দেখাচ্ছি, আরো দুটা ভাগ আমরা দেখতে পাবো রিঅ্যাকশন গুলোকে। একটা ভাগকে আমরা বলছিল অক্সিডেশন, ঠিক আছে? একটা ভাগকে কি নাম দিচ্ছি? অক্সিডেশন, অক্সিডেশন রিঅ্যাকশন, ঠিক আছে? অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ বিক্রিয়া, অক্সিডেশন রিঅ্যাকশন, বা সেটাকে আমরা বলছিল জারণ বিক্রিয়া, ঠিক আছে? আরো একটা ভাগ আমরা দেখতে পাবো রিঅ্যাকশন গুলো, ঠিক আছে? এই রিঅ্যাকশন অক্সিডেশন বললাম, আর লাস্ট আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে আমি রাখছি, সেটা হলো রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে? কি নাম সেটা আমি এই জায়গাতে লিখছি, সেটা হলো রিডাকশন রিঅ্যাকশন। তাহলে দেখো এই রিডাকশন রিঅ্যাকশন এইটার অর্থটা কি? এই রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে? বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে দেখো আমি কেমিস্ট্রির মধ্যে যতগুলো রিঅ্যাকশন দেখবো, আমাদের বইয়ের যতগুলো রিঅ্যাকশন রয়েছে, সবগুলো রিঅ্যাকশন গুলোকে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি এই কয়েকটা ক্যাটাগরির মধ্যেই সবগুলোকে ফেলে দিব। অর্থাৎ যতগুলো রিঅ্যাকশন আমি সামনে দেখবো, যেগুলো রিঅ্যাকশনকে দেখার সঙ্গে সঙ্গে আমি আগে চিন্তা করবো যে আসলে ওই রিঅ্যাকশন গুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আসি, লক্ষ্য করো সবাই, একটু খুব মনোযোগ দাও কথাগুলো। আমি কি বলতে চাচ্ছি, আমি একটা একটা করে টপিকস নিয়ে আলোচনা করবো। এখানে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করবো। একটু সবাই খুব মনোযোগী হবা। আচ্ছা, আচ্ছা, লাইভ ক্লাস দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু কমেন্টস করো, তোমাদের লাইভ ক্লাস দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা, তোমরা সবাই সব আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, বা সবকিছু ক্লিয়ার আছে কিনা? তাহলে আমরা রিঅ্যাকশন গুলোকে কয়টা ভাগে ভাগ করেছি? এখানে মোট 5টা ভাগ আমরা দেখিয়েছি। এই 5টা ভাগের মধ্যে যে কোনো রিঅ্যাকশন আমরা ফেলে দিতে পারি, যে কোনো রিঅ্যাকশন এই 5টা ভাগের মধ্যে ইনশাআল্লাহ আমরা ফেলে দেব, ঠিক আছে? এবার আমি আসি। আচ্ছা, ওকে, ক্লিয়ার, সব ক্লিয়ার আছে না? সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু দেখো, খুব মনোযোগ দাও। এই যে এখানে অ্যাডিশন রিঅ্যাকশন, এই অ্যাডিশন রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনকে দেখে তুমি কিভাবে বুঝবা যে এই রিঅ্যাকশনটা অ্যাডিশন, ঠিক আছে? অ্যাডিশন বুঝার ওয়েটা কি? দেখো, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনো। অ্যাডিশন মানে কি? সংযোজন বা যোগ, ঠিক আছে? কোন একটা জায়গায় যদি কোনো যৌগের ক্ষেত্রে পাই বন্ড আমরা দেখতে পাই, কোন জায়গায় কোন যৌগের ক্ষেত্রে যদি আমরা পাই বন্ড দেখতে পাই, তাহলে নিশ্চয়ই ওই পাই বন্ডটা ভেঙে দিয়ে ওইখানে কোন একটা গ্রুপ এসে যোগ হতে পারে, ঠিক আছে? মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনো। যেমন আমি যদি এরকম একটা পাই বন্ড দেখতে পাই, তাকে দেখো কার্বন কার্বন পাই বন্ড যদি দেখতে পাই, তাহলে লক্ষ্য করে দেখো, আমি ধরলাম যে এখানে একটা রয়েছে হাইড্রোজেন, এখানে একটা রয়েছে হাইড্রোজেন, এরপরে এখানে একটা রয়েছে হাইড্রোজেন, এইখানে একটা রয়েছে হাইড্রোজেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনো। এই যৌগটার মধ্যে কি রয়েছে দেখো তো, এই যৌগটার মধ্যে পাই বন্ড রয়েছে। দেখো এইখানে এই যৌগের এই কার্বনটার কথা যদি আমি চিন্তা করি, আমরা সবাই জানি যে কার্বনের মোট 4টা হাত হয়, 4টা যোজনী, অর্থাৎ 4টা হাত হয়। তাহলে লক্ষ্য করে দেখো তো, কার্বন এখানে কতটা হাত রয়েছে কার্বনের? এই যে তাকায় দেখো, একটা, এই যে একটা, দুটা, তাই না? আর এই দিকে হচ্ছে দুটা, এখানে একটা, এখানে একটা, দুটা হাত কিন্তু কার্বনের মোট 4টা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এই 4টা হাত আমি যদি কাউকে বলি, খুব মনোযোগ দিবা বিষয়গুলো, কারণ অনেক বোঝার আছে। আমি যদি কাউকে বলি এই যে কার্বনটা, এই কার্বনটার চারিদিকে তুমি শুধুমাত্র এই কার্বনটার চারিদিকে তুমি কতটা পরমাণু পাবা অথবা কতটা অ্যাটম তুমি পাবা, তাহলে তুমি কি বলবা? যে এই কার্বনের চারিদিকে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এই কার্বনের চারিদিকে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এই কার্বনের চারিদিকে এইদিকে একটা কার্বন রয়েছে। অর্থাৎ এই কার্বনের চারিদিকে আমার মোট অ্যাটম সংখ্যা রয়েছে 3টি, তাই কিনা? আমরা সবাই বুঝতেছি যে এই কার্বনের চারিদিকে মোট অ্যাটম সংখ্যা আমাদের 3টি রয়েছে। কিন্তু এই কার্বন সর্বোচ্চ কতটা অ্যাটম তার চারপাশে থাকতে পারতো? নিশ্চয়ই এই কার্বনের চারিদিকে সর্বোচ্চ কিন্তু 4টি অ্যাটম থাকতে পারতো, কিন্তু 4টি অ্যাটম না থেকে এই কার্বনের চারিদিকে আমাদের 3টি অ্যাটম রয়েছে, তাই কিনা? তাহলে লক্ষ্য করে দেখো, আমি বললাম কি এই কার্বনের চারিদিকে আমাদের মোট অ্যাটম সংখ্যা থাকা উচিত কতটি সর্বোচ্চ থাকতে পারে?
সর্বোচ্চ থাকতে পারে হলো 4টা, কিন্তু আছে কয়টা? আসলে 3টা আছে। কিভাবে? এই হাইড্রোজেন একটা আছে, এই হাইড্রোজেন একটা আছে, আর এই কার্বন একটা আছে। অর্থাৎ এই কার্বনটার চারিদিকে আমি মোট অ্যাটমকে 3টা পাচ্ছি, কিন্তু আসলে এখানে 4টা পর্যন্ত অ্যাটম থাকতে পারবে। তাহলে যদি আমি বাইরে থেকে কোন একটা অ্যাটমকে নিয়ে এসে এই জায়গাতে যোগ করে দিই, তাহলে নিশ্চয়ই আমার এই পাই বন্ডটা ভেঙে যাবে। অর্থাৎ এই পাই বন্ড ভেঙে দিয়ে আমি বাইরে থেকে কোন একটা অ্যাটমকে নিয়ে এসে এই জায়গায় যোগ করতেই পারি, তাই কি না? নিশ্চয়ই করতে পারি। যেহেতু করতে পারি, তাহলে বুঝতে পারছো যে এখানে অ্যাডিশন পসিবল। আর এই বাইরে থেকে যখন কোনো একটা অ্যাটমকে আমি নিয়ে এসে যোগ করবো, ধরো যে আমি ব্রোমিনকে নিয়ে এসে যোগ করছি, তাহলে ব্রোমিনকে নিয়ে এসে যদি আমি এই অ্যাটমের সাথে যোগ করি, তাহলে ব্রোমিন ঢুকার কারণে এখান থেকে বের হয়ে যাবে না। ব্রোমিন ঢুকার কারণে এখানে অন্য কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র যেটা ঘটবে সেটা হচ্ছে পাই বন্ডটা ভেঙে যাবে। আর এই তখন এর চারিদিকে 4টা অ্যাটমই হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সকল যৌগের মধ্যে কোন একটা পরমাণুতে পাই বন্ড থাকবে, সেখানে এই পাই বন্ডটা ভেঙে দিয়ে ওই কার্বনের বা ওই মৌলের যে সর্বোচ্চ হাত আমরা তৈরি করতে পারি। আমি আরো বেশ কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। আমি আরো দু একটা উদাহরণ তোমাদেরকে দিব। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, তাকে দেখো CH3 C, এইখানে কিটো গ্রুপ, আর এইখানে দিলাম CH3। তুমি তাকায় দেখো তো, এই কার্বনটার দিকে তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই কার্বনটার দিকে যদি তুমি লক্ষ্য করে দেখো, তাহলে দেখো তো এই কার্বনটা আসলে কতটা হাত হতে পারে সর্বোচ্চ? এই কার্বনটার কিন্তু সর্বোচ্চ 4টি হাত হতে পারে, কিন্তু এই 4টি হাত কিন্তু 4টি রয়েছে। তাকায় দেখো কিভাবে 4টি রয়েছে। এই যে এখানে রয়েছে একটা হাত, এখানে রয়েছে একটা হাত, এখানে রয়েছে একটা হাত, এখানে একটা হাত রয়েছে। এই কার্বনের কিন্তু 4টাই হাত রয়েছে, কিন্তু 4টা হাত থাকলেও এই কার্বনের চারিদিকে 3টে অ্যাটম রয়েছে, তাই না? 3টে অ্যাটম কিভাবে? তাকায় দেখো তো, এই বন্ধনটা কার সাথে? এই বন্ধনটা কার্বনের সাথে। এই বন্ধনটা কার সাথে? এই বন্ধনটা কিন্তু কার্বনের সাথে রয়েছে। যদি আমি হাইড্রোজেনটাকে এইভাবে দেখিয়েছি, কিন্তু আসলে এটা এইভাবে দেখানো উচিত। এই কার্বনের বন্ধনটাও এই কার্বনের সাথে রয়েছে, আবার এই কার্বনের বন্ধনটা এই অক্সিজেনের সাথে রয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এই কার্বনের কিন্তু সর্বোচ্চ যে 4টা হাত, 4টা হাতের মধ্যে 3টে অ্যাটম রয়েছে। তাহলে কি নিশ্চয়ই আমি এখানে নতুন কোনো একটা অ্যাটম এই জায়গাতে যোগ করতেই পারি। যদি আমি যোগ করি, তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে একটা পাই বন্ড ভেঙে যাবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, যদি কোনো যৌগের মধ্যে আমরা পাই বন্ধন দেখতে পাই, এরকম মুক্ত শিকল বিশিষ্ট যৌগগুলোর মধ্যে সাধারণত এই সকল যৌগের মধ্যে অ্যাডিশন রিঅ্যাকশন হয়। অর্থাৎ সহজ কথা, অ্যাডিশন রিঅ্যাকশন কখন হবে? যদি কোনো যৌগের মধ্যে পাই বন্ধন আমরা দেখতে পাই, তাহলে সেই যৌগগুলো অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দেবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারো না? একটু কমেন্টস করো। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা বুঝতে পারো না? আমি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা। এবার আমি পুরো অংশটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি শুধু অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে এখন কথা বলবো। আস্তে আস্তে করে সবগুলোতে আলোচনা করবো। লক্ষ্য করো, আমার এখন আলোচনার নামই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আমি অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে যে তথ্যটা তোমাদের সামনে দিলাম, ঠিক আছে, বা সংযোজন বিক্রিয়া, যেটাকে আমরা বলছিল সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া অথবা সেটা আমরা আরেকটা নাম বলছিল দ্রুত বিক্রিয়া, ঠিক আছে। এই দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া এইটা কখন হবে? যদি কোনো যৌগের মধ্যে আমরা পাই বন্ধন দেখতে পাই, ঠিক আছে। যদি কোনো যৌগের মধ্যে পাই বন্ধন থাকে, পাই বন্ধন বিশিষ্ট যৌগগুলো সাধারণত এই অ্যাডিশন বিক্রিয়া দেবে। এইটাই হলো আমাদের এখানকার মূল কথা, ওকে। এখন দেখো, তোমাদের যখন এরকম প্রশ্ন থাকবে, মনোযোগ দিয়ে কথাগুলো, যখন তোমাদের এরকম প্রশ্ন থাকবে, ধরো যে এরকম এ নাম্বার অপশনে তোমাদেরকে দিয়ে দিল CH3 CH2, এইখানে দিয়ে দিল Br, ঠিক আছে। এরপরে ধরো তোমাদের বি নাম্বার অপশনে দিয়ে দিল CH3 CHO, এরপরে ধরো সি নাম্বার অপশনে তোমাদেরকে দিয়ে দিল CH3 CH2 OH, ঠিক আছে। এরপরে ধরো ডি নাম্বার অপশনে তোমাদেরকে দেওয়া হলো CH3 CH3। এরকম 4টা অপশন তোমাদেরকে তৈরি করা হলো, দিয়ে শুধু বলা হলো যে নিচের কোন যৌগটি অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দিবে। এরকম একটা প্রশ্ন তোমাদেরকে তৈরি করে দেওয়া হলো যে নিচের কোন যৌগটি অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে আমরা কি বুঝবো? এই 4টি যৌগের মধ্যে আমরা আগে দেখবো এই 4টি যৌগের মধ্যে কোথাও কোনো পাই বন্ধন আছে কিনা। যদি পাই বন্ধন থাকে, তাহলে সেই যৌগটা অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। তাহলে তুমি বলো তো কোন যৌগটা অ্যাডিশন বিক্রিয়া দিবে, কোন যৌগটার মধ্যে পাই বন্ধন আছে। তুমি তাকাও, দেখো এই 4টা যৌগের মধ্যে কোথায় পাই বন্ধন রয়েছে। যেই যৌগটার মধ্যে পাই বন্ধন থাকবে সেটাই অ্যাডিশন বিক্রিয়া দিবে, অর্থাৎ সেটা অ্যাডিশন বিক্রিয়া দেওয়া পসিবল। তাহলে এই যে আমি পাই বন্ধন ওয়ালা বিশিষ্ট যৌগগুলো অ্যাডিশন বিক্রিয়া দেয়, তাহলে এটা সঠিক উত্তর আমি কি দিতে পারি? একটু কমেন্টস করো, একটু দ্রুত কমেন্টস এর মাধ্যমে জানাও এটা সঠিক উত্তর আমরা কি দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে। সবাই বলছে যে সঠিক উত্তর বি হবে। ওকে, এইভাবেই কিন্তু আমরা এরকম বেশ কিছু জটিল জটিল প্রশ্ন আজকে আমরা সলভ করব। অনেক জটিল জটিল প্রশ্ন, যে প্রশ্নগুলো এর আগে তোমরা কখনো সলভ করতে পারো নাই, এই টাইপের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করব।
এখন দেখো এই যে অ্যাডিশন বিক্রিয়া, এই অ্যাডিশন বিক্রিয়াগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে ভাগ করতে পারি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনো। আমরা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগ লক্ষ্য করো। এই অ্যাডিশন বিক্রিয়াগুলো আবার দুই ধরনের হতে পারে। এক ধরনের অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে কি? ইলেকট্রন আকর্ষী জুট, ঠিক আছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো এইটা বাংলা যদি আমি করি তাহলে আমাকে কি লিখতে হবে? ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে, লিখে রাখো ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। তাহলে আমরা অ্যাডিশন বিক্রিয়াকে প্রথমে দুটো ভাগে ভাগ করে দেখাবো। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আরেকটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখন দেখো এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যেটা, সেটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে আমি কি বলবো? তখন সেটার নাম দিব হচ্ছে আমরা কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া। তার নাম আমরা কি দিব? কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এখন আসি যে কোন যৌগটা আসলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে আর কোনটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে, এগুলো দেখে বুঝবো কিভাবে? এটার বোঝার ওয়েটাকে একটু তাকাও। এটার বোঝার ওয়ে রয়েছে, আমি বেশ কিছু উদাহরণ দেবো, উদাহরণগুলো থেকে তোমরা সবাই আমার বিশ্বাসে বুঝতে পারবা। তারপর আমি এখানে একটা যৌগ লিখছি, যে যৌগটার নাম হচ্ছে ইথিন আর ইথিলিন। এই যৌগটার সাথে আমি একটা ব্রোমিনের রিঅ্যাকশন করাচ্ছি, ঠিক আছে, ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করাচ্ছি এবং এখানে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হচ্ছে। খুব মনোযোগ দাও, এই রিঅ্যাকশনটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু মোটামুটি যে কোনো রিঅ্যাকশনকে তুমি আইডেন্টিফিকেশন করতে পারবা সেটাকে আসলে ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক। লক্ষ্য করো তো, আমি যখন এই জায়গা এই যৌগটা তো অ্যাডিশন রিঅ্যাকশন দিবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই। এই যৌগটা যে অ্যাডিশন বিক্রিয়া দিবে এটা নিয়ে আমাদের কারোই কোনো দ্বিধাবোধ নেই, কারণ আমি সবাইকে বলেছি অ্যাডিশন বিক্রিয়া তারাই দিবে যে সকল যৌগের মধ্যে পাই বন্ধন রয়েছে, তারাই অ্যাডিশন বিক্রিয়া দিবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো তো, এই যৌগের মধ্যে পাই বন্ধন আছে, সুতরাং এটা অ্যাডিশন বিক্রিয়া দেবে। এখন বিষয় হচ্ছে এইখানে অ্যাডিশন বিক্রিয়া দিলে আসলে কোন বন্ধনটা ভাঙবে? আমরা সবাই জানি এই যৌগের মধ্যে একটা সিগমা বন্ধন রয়েছে আর এই মাঝখানে একটা পাই বন্ধন রয়েছে, মাঝখানে কার্বন কার্বনের মধ্যে। তাহলে এই কার্বন কার্বনের মধ্যে কোন বন্ধনটা ভাঙবে? পাই বন্ধনটা ভাঙবে। এখন তাকাই দেখো, এই পাই বন্ধন ভাঙা মানে নিশ্চয়ই এখানে দুটা ইলেকট্রন রয়েছে। এখন বিষয় হচ্ছে এই দুটা ইলেকট্রনের বন্ধন ভেঙে দিতে হবে। আমরা সবাই জানি যে এখানে ব্রোমিন যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তখন ব্রোমিন কিন্তু ব্রোমিন প্লাস এবং ব্রোমিন মাইনাস এইভাবে রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। এখন বিষয় হচ্ছে তোমরা দেখো তো, এই যে ইলেকট্রনের বন্ধনটাকে ভেঙে দিবে, অর্থাৎ ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সে যদি এর কাছাকাছি আসে তাহলে কিন্তু সেই ইলেকট্রন বন্ধনটা ভেঙে যাবে। তাহলে তোমরা এখন বলো যে এখানে যার পজিটিভ চার্জ তার তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাহলে সে কি ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে নাকি না যার নেগেটিভ চার্জ সে বেশি ইলেকট্রনকে আকর্ষণ করবে? আমরা এটা কি বুঝতেছি বলো দেখি? যার পজিটিভ চার্জ তার তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাহলে সে কি ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে নাকি না যার নেগেটিভ চার্জ সে বেশি ইলেকট্রনকে আকর্ষণ করবে? একটু কমেন্টস করো দেখি সবাই, একটু সবাই কমেন্টস করো, তাহলেই তোমরা নিজেরাই পারবে না। আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাও যে কে বেশি ইলেকট্রনকে আকর্ষণ করবে, এটা কি ব্রোমিন পজিটিভ আকর্ষণ করবে নাকি না ব্রোমিন নেগেটিভ আকর্ষণ করবে? একটু কমেন্টস করো দেখি সবাই। পজিটিভ চার্জ, থ্যাংক ইউ, সবাই বলছো পজিটিভ চার্জ, ওকে। তাহলে ব্রোমিন পজিটিভ চার্জটাই নিশ্চয়ই এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ এর ইলেকট্রনের ল্যাকিংস রয়েছে। তাহলে এবার তোমরা বলো যে ব্রোমিন পজিটিভ এইটা কি ইলেকট্রোফাইল নাকি না নিউক্লিওফাইল? বলো তোমরা, এই যে ব্রোমিন পজিটিভ, এই ব্রোমিন পজিটিভ এইটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এই যে ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনকে ফিল করে, ইলেকট্রনকে ভালোবাসে, সেই হচ্ছে ইলেকট্রোফাইল, তাই কিনা? যে ইলেকট্রনকে ফিল করে সেই হচ্ছে ইলেকট্রোফাইল, তাই কিনা? অর্থাৎ যাকে ফিল করছে তার নাম থেকে নাম হচ্ছে, এই যেহেতু ইলেকট্রনকে ফিল করছে সুতরাং এর নাম হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে আমরা বুঝতেছি যে এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক রাসায়নিক বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কারণটা কি? কারণ এই রিঅ্যাকশনটার বন্ডটা ভেঙে দিচ্ছে ইলেকট্রোফাইল, সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারো না? একটু কমেন্টস করো, একটু কমেন্টস এর মাধ্যমে জানাও যে সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। যারা আমার আগের ক্লাস করে নাই, যারা 6 নাম্বার ক্লাস করে নাই, তারা আজকে ক্লাস করার দরকার নেই তাদের, ঠিক আছে? যারা আমার 6 নাম্বার ক্লাস করে নাই তাদের আজকে ক্লাস করার দরকার নেই। কারণটা কি? কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে 6 নাম্বার ক্লাসের সাথে আজকের ক্লাস খুব বেশি রিলেটেড।
খুবই বেশি রিলেটেড। কারণ ইলেকট্রোফাইল কোনটি আর নিউক্লিওফাইল কোনটি এই জিনিসটা আমি তোমাদেরকে 6 নাম্বার ক্লাসে পড়াইছি। সুতরাং যারা 6 নাম্বার ক্লাস করে না তাদের ক্লাস করার দরকার নেই, আমি দরকার 30 জনকে নিয়ে ক্লাস করাবো, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার 6 নাম্বার ক্লাস আগে করতে হবে, তারপরে তুমি 7 নাম্বার ক্লাস বুঝবা, আদারওয়াইজ বুঝবা না। ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে কি বললাম, এই রাশি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে পাই বন্ড যেটা ভেঙে যাচ্ছে, এই পাই বন্ডটা ভাঙছে কে, অর্থাৎ পাই ইলেকট্রনকে আকর্ষণ করবে কে, সেটা হলো ব্রোমিন পজিটিভ। ব্রোমিন নেগেটিভ আকর্ষণ করবে না, কেন? কারণ এই ব্রোমিন নেগেটিভ, নেগেটিভ মানে তো ইলেকট্রন রিচ, ইলেকট্রন অনেক বেশি রয়েছে, তাহলে ইলেকট্রন আর ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে নাকি? ইলেকট্রন ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে না। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটা যার প্রোডাকশন কি সেটা পরের বিষয়, কিন্তু আমরা এতটুকু কনফার্ম এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াটা কি বিক্রিয়া? এই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া। এখন দেখো এরকম ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া বহু রয়েছে, আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? এরকম ইলেকট্রোফিলিক রাসায়নিক বিক্রিয়া বহুত রয়েছে। এখন দেখো আমি যদি তোমাদেরকে বলি, সবাই দেখো, সবাইকে ধরো যে এরকম একটা রিঅ্যাকশন দেওয়া হলো CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এইটার সাথে আমি হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন করাচ্ছি, এবং তোমরা সবাই জানো এটা মার্কোনিকভের নীতি, তাই না? এটা কিসের নীতি বলো তো? এটা হচ্ছে মার্কোনিকভের নীতি। তাহলে এই মার্কোনিকভের নীতি অনুসারে আমাদের যে রিঅ্যাকশনটা ঘটছে, এই রিঅ্যাকশনটা কোন মেকানিজমের মধ্যে ঘটছে, অর্থাৎ রিঅ্যাকশনের কৌশলটা কি, কোন কৌশলে বিক্রিয়াটা ঘটছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাকায় দেখো তো, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা জানি এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর ব্রোমিনটা হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে এখানে আমাদের কোন বন্ডটা ভাঙবে? যেহেতু এটা অ্যাডিশন বিক্রিয়া, যেটা আমরা সবাই জানি যে এই রাসায়নিক বিক্রিয়াটা অ্যাডিশন রিঅ্যাকশন, এই জন্য আমাদের কারো কোনো সমস্যা নেই এই রাসায়নিক বিক্রিয়া অ্যাডিশন, কারণ এই যৌগের মধ্যে পাই বন্ধন রয়েছে। এখন বিষয় হচ্ছে এই পাই বন্ধনটাকে আকর্ষণ করবে কে, অর্থাৎ এখানকার যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে কার? নিশ্চয়ই হাইড্রোজেন আকর্ষণ রয়েছে। সুতরাং এখানে হাইড্রোজেন আগে ঢুকবে, আর হাইড্রোজেন প্লাস এই প্লাস অর্থাৎ প্রোটন, এইটাই হচ্ছে একটা ইলেকট্রোফাইল, তাই কি না? কারণ এইটা যদি পজিটিভ চার্জ রয়েছে, এটা একটা ইলেকট্রোফাইল। সুতরাং আমরা বলতে পারি এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। এইটা কি বিক্রিয়া বলো? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সবাই কি বুঝছো না বোঝো নাই? আমরা তো শুধু এতদিন শুধু মার্কোনিকভের নীতি পড়ে আসছি, কিন্তু আসলে এই মার্কোনিকভের নীতির কৌশলটা কি, কোন কৌশলে মার্কোনিকভ বিক্রিয়া করছে, মার্কোনিকভের রিঅ্যাকশনটা কোন বিক্রিয়া মানে কোন কৌশলে ঘটছে, সেটা আমরা বুঝবো এই মানে এইভাবে যে এখানে যেহেতু পাই বন্ডটা ভাঙছে, অর্থাৎ কার্বন কার্বন পাই বন্ধন ভাঙছে এবং এখানকার ইলেকট্রন বন্ধনটা ভেঙে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের বন্ধনটা এই ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? নিশ্চয়ই যেটা পজিটিভ সেটা আকর্ষণ করবে। তাহলে পজিটিভ কি? হাইড্রোজেন এখানে, আর যার মাথার উপর পজিটিভ থাকবে সেই হবে ইলেকট্রোফাইল। সেই জন্য এই রাসায়নিক বিক্রিয়ার কৌশল হচ্ছে ইলেকট্রোফিলিক কৌশল। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারো নাই? একটু কমেন্টস করো, সবাই একটু দ্রুত কমেন্টস করো। ওকে, এরকম বহু রিঅ্যাকশন রয়েছে, তবে আমি এতগুলো রিঅ্যাকশন উদাহরণ, আমি এরকম তোমাদের কিছু প্রশ্ন দেখাবো, একটু পরেই কিছু প্রশ্ন দেখাবো। এবার আমি চলে যাচ্ছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কেমন করে হয়, ঠিক আছে? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কেমন করে হয় লক্ষ্য করে দেখো তো। আমি একটা রাসায়নিক বিক্রিয়া, এই যৌগটা সবাই তোমরা চেনো, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানন। কি নাম? এই যৌগের নাম হচ্ছে প্রোপানন। এখন তাকায় দেখো এই যৌগের সাথে আমি ধরো যখন একটা নিউক্লিওফাইল এর রিঅ্যাকশন ঘটাচ্ছি, মনোযোগ দিয়ে বিষয়টা খুব মানে এখানে ঝামেলার বোঝা আছে কিন্তু বিষয়টা একটু তাকায় দেখো, অথবা এখানে আমি কোনো সায়ানো রিঅ্যাকশন দিচ্ছি, সায়ানো পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা সবাই জানি যে এখানে হচ্ছে আমাদের পটাশিয়ামটা হচ্ছে পজিটিভ আর এখানে কার্বন সায়ানটা হচ্ছে নেগেটিভ। এখন এই যে যৌগটা কিছুক্ষণ আগে যে যৌগটা আমি তোমাদেরকে দেখালাম, ওই যৌগটা ছিল ইথিন, ওই যৌগটা ছিল ইথিন। তাকায় দেখো, আমি যদি একটু তোমাদেরকে বলি যে এই কার্বন কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, সবাই বলবে 0। কেন? কারণ এইখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তড়িৎ ঋণাত্মকতা 2.5, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। তাহলে এই জায়গাতে এরকম কোনো পজিটিভ নেগেটিভ পোল সৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এই কার্বনটার ক্ষেত্রে তাকাই দেখো, আমরা সবাই জানি যে এখানে অক্সিজেনটা হচ্ছে 3.5 তড়িৎ ঋণাত্মকতা আর এই কার্বনটা হচ্ছে 2.5। তাহলে তুমি বলো তো এই ইলেকট্রন বন্ধন যে ইলেকট্রন, এই ইলেকট্রন কোন দিকে বেশি এলে থাকবে? নিশ্চয়ই অক্সিজেনের দিকে বেশি এলে থাকবে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। যেহেতু অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, সুতরাং আমরা বলতে পারি যে এখানে এই কার্বনটা হবে, অক্সিজেনটা হবে পার্শিয়ালি নেগেটিভ আর এই কার্বনটা হবে পার্শিয়ালি পজিটিভ। এতটুকু আগে বুঝতে হবে। এই পার্শিয়ালি পজিটিভ এবং নেগেটিভ
এই বিষয়টা আগে বুঝতে হবে, তাহলে তুমি এই বিক্রিয়াটা এডিশন মানে নিউক্লিওফিলিক এডিশন নাকি না ইলেকট্রোফিলিক এডিশন এটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি আবার কথা রিপিট করছি যে এইখানে এই কার্বনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই বিক্রিয়ার কৌশলটা তুমি সহজে আইডেন্টিফিকেশন করতে পারবা। তাহলে তাকায় দেখো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই কার্বনের তড়িৎনাত্মকতার ভ্যালু কত পাচ্ছি? কার্বনের তড়িৎনাত্মকতার ভ্যালু হচ্ছে 2.5, অক্সিজেনের তড়িৎনাত্মকতার ভ্যালু কত পাচ্ছি? 3.5। তো আমরা জানি যার তড়িৎনাত্মকতার ভ্যালু বেশি সেই ইলেকট্রন বেশি নিজের দিকে টানে, আর যে বেশি ইলেকট্রন টানে সে হচ্ছে পার্শিয়ালি নেগেটিভলি চার্জ বিশিষ্ট হয়ে যায়, আর এ হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভলি চার্জ বিশিষ্ট। সুতরাং এই কার্বনটা এখানে পার্শিয়ালি পজিটিভলি চার্জ বিশিষ্ট। এখন তুমি দেখো জৈব থেকে এই কার্বনের একটা হাত আমরা বাড়াইতে পারি যদি এখানকার পাই বন্ডটা ভেঙে দেই। এখন বিষয় হচ্ছে এই কার্বনের যে হাতটা আমরা বাড়াবো, নতুন করে কে সেই হাতটাকে বাড়াবে, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ এই কার্বন পজিটিভ এর সাথে নতুন করে এসে যোগ হবে কি, এই কার্বনের নতুন একটা হাত হবে কি? তাহলে তোমরা বলো এই কার্বনের নতুন হাত হবে কি? এখানে যেহেতু কার্বন পজিটিভ রয়েছে তাহলে কি এই পটাশিয়াম পজিটিভ আসবে নাকি না সায়ানাইড নেগেটিভ আসবে? কে আসবে এই জায়গাতে কার্বনের মানে এই কার্বনের চার্জকে প্রশমিত করার জন্য কে আসবে? একটু কমেন্টস করো দেখি। এই কার্বন তো পজিটিভলি চার্জ বিশিষ্ট, তাহলে এই কার্বনের চার্জকে প্রশমিত করার জন্য কে আসবে এখানে? সায়ানো আসবে না পটাশিয়াম আসবে? একটু কমেন্টস করো, সবাই কমেন্টস করো। আজকে রিঅ্যাকশন তোমাদেরকে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ যে রিঅ্যাকশন আসলে কি জিনিস। আমরা আগে মূল বিষয়টা বুঝবো, আর রিঅ্যাকশন প্রোডাকশনটা কিন্তু খুব ইজি। প্রোডাক্ট কি হবে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কিন্তু আসলে বিক্রিয়াটা কৌশলটা কি, কোন কৌশলে বিক্রিয়াটা করছে সেটাই হলো আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সায়ানাইড ঢুকবে, থ্যাংক ইউ সবাইকে, সবাই বলছো সায়ানাইড ঢুকবে। তাহলে তুমি এখন বলো, এই যে আমি যদি বলি সায়ানাইড, এই সায়ানাইড এইটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এটা তো নিউক্লিয়াসকে আকর্ষণ করছে, নিউক্লিয়াস মানে তো পজিটিভলি চার্জ বিশিষ্ট, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এটা, তাই কি না? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো ভাই? এখানে বুঝতে পারো একটু কমেন্টস করো। আমি বেশ কিছু উদাহরণ তোমাদেরকে এখন একটু দিব, এই উদাহরণগুলো একটু একটা একটা করে কমেন্টস এর মাধ্যমে জানাই দিতে হবে আমাকে। আচ্ছা আমি একটু সামারি তোমাদেরকে বলি। আমি যে এডিশন রিঅ্যাকশন পড়াইলাম তোমাদেরকে, এডিশন রিঅ্যাকশন পড়াতে গিয়ে তোমাদেরকে প্রথমে বলেছি যে সকল যৌগের মধ্যে পাই বন্ধন থাকবে তারা এডিশন বিক্রিয়া দিবে। এরপরে বললাম যে এডিশন বিক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। এখন ইলেকট্রোফিলিক এডিশনের ক্ষেত্রে আমি কি বলেছি, যখন কার্বন কার্বন একদম এই কথা আমি এর আগে উচ্চারণ করিনি, এখন উচ্চারণ করছি, সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো। যদি এমন হয় একই ধরনের অ্যাটমের মধ্যে পাই বন্ধন সৃষ্টি হয় এবং সেই পাই বন্ধনটাকে তোমার ভাঙতে হবে, তখনই ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া হয়। যেমন দেখো আমি যদি তোমাদেরকে বলি কার্বন কার্বন, তাহলে এই কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে বুঝতে পারছো যে এখানে পজিটিভ নেগেটিভ চার্জ হওয়ার কোনো চান্স নেই। সুতরাং এরকম কার্বন কার্বন যদি পাই বন্ধন থাকে তাহলে সেই পাই বন্ধনগুলোর এডিশন বিক্রিয়া যখন হবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। আমি যদি তোমাদেরকে বলি কার্বন কার্বন ট্রিপল বন্ধন অর্থাৎ অ্যালকাইন, তাহলে অ্যালকাইনের মধ্যে এইটাও তো একই ধরনের অ্যাটম নিয়ে পাই বন্ধন রয়েছে। সুতরাং এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে আমরা যে ধরনের এডিশন দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। আর যদি এমন দেখি কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটমের সাথে কার্বন পাই বন্ধন তৈরি করেছে, যেমন হচ্ছে কার্বন অক্সিজেন পাই বন্ধন, তাহলে এই কার্বন অক্সিজেন পাই বন্ধন যদি আমরা দেখি এবং এরকম যৌগ হচ্ছে অ্যালডিহাইড হতে পারে, এরকম যৌগ হচ্ছে কিটোন হতে পারে। সুতরাং এরকম যৌগগুলোর ক্ষেত্রে আমরা নিউক্লিওফিলিক এডিশন দেখতে পাবো। এরকম যৌগের ক্ষেত্রে আমরা কি ধরনের বিক্রিয়া পাবো? নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়া পাবো। এবার আমি তোমাদেরকে দুই একটা প্রশ্ন দেখাবো, সবাই দেখো এই প্রশ্নটার দিকে তাকাই দেখো। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এবং ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সেশনে এই প্রশ্নটা এসেছে। এখন দেখো সবাই খুব মনোযোগ দাও, এই প্রশ্নের মধ্যে প্রথমে বলা আছে ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে। এখন তুমি বলো তো ইথিন এই যৌগের মধ্যে কি পাই বন্ধন আছে না নেই? পাই বন্ধন আছে। যেহেতু পাই বন্ধন আছে সুতরাং এই প্রশ্নটা কৌশলটা কি, এরকম যেহেতু বলা হচ্ছে বিক্রিয়ার কৌশলটা কি, আমি দুটো অপশন আগে কেটে দিতে পারি। কোন অপশন আগে কাটবো? আমি বি নাম্বার অপশন আগে কাটবো, কারণ এই রিঅ্যাকশনটার কৌশল হচ্ছে সংযোজন, ঠিক আছে, বা যৌগ বিক্রিয়া। সুতরাং এই দুটার মধ্যে আছে প্রতিস্থাপন বিক্রিয়া, আমি বি আর ডি আগে কেটে দিব। এখন দেখো যে এখানে আমাদের এ নাম্বার অপশন রয়েছে কেন্দ্র আকর্ষী, সি নাম্বার অপশন হচ্ছে ইলেকট্রন গ্রাহী। ইলেকট্রন গ্রাহী মানে ইলেকট্রন আকর্ষী। আমি তোমাদেরকে কি বলেছি, যদি কার্বন কার্বন পাই বন্ধন ভেঙে যায় অর্থাৎ কার্বন কার্বন পাই বন্ধনে এডিশন রিঅ্যাকশন হয়, সেই এডিশন রিঅ্যাকশন হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক এডিশন। তাহলে তুমি বলো যে ইথিনের মধ্যে, এইটা তো ইথিন, এই ইথিনের মধ্যে কি রয়েছে? কার্বন কার্বন পাই বন্ধন রয়েছে। সুতরাং এই রিঅ্যাকশনটার কৌশলটা হচ্ছে ইলেকট্রন গ্রাহী এডিশন রিঅ্যাকশন, ইলেকট্রন গ্রাহী এডিশন বা যুগ। কি বুঝা গেছে তো ভাই? বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো?
একটু কমেন্টস করো, কমেন্টস করো। তোমাদের ব্যাচে এত স্টুডেন্ট কিন্তু তোমরা যে ক্লাস করছো না ভাই, এই কতটা ইম্পর্টেন্ট ক্লাস এগুলো আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। কতটা ইম্পর্টেন্ট ক্লাস এই ক্লাসগুলো তোমরা যে করো না, এই ক্লাসগুলো অনেক স্টুডেন্টই তোমরা করছো না, ঠিক আছে? অনেকে গ্রুপে আছো, পরবর্তীতে অনেকে তোমরা দেখে নাও। আমি যে ক্লাসগুলো ফ্রি যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলোর মূল্য তুমি দিতে পারো ভাই? এত সহজ না ভাই, এই প্রত্যেকটা অ্যানালাইসিস মূলক ক্লাস এগুলো এত সহজ না। আচ্ছা, আমি আরো যে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে দেখো এইখানে কি প্রশ্ন করেছে তুমি দেখো। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে নিচের কোন হাইড্রোকার্বন জুট বিক্রিয়া প্রদর্শন করে না? নিচের কোন হাইড্রোকার্বন জুট বিক্রিয়া প্রদর্শন করে না? তাহলে তুমি দেখো দেখি কোন হাইড্রোকার্বন জুট বিক্রিয়া প্রদর্শন করে না, অর্থাৎ সংযোজন বিক্রিয়া দেবে না কোনটা। আমি তোমাদেরকে কিভাবে দেখতে বলেছি, বুঝতে বলেছি। যদি কোনো যৌগের মধ্যে পাই বন্ধন থাকে তাহলেই সাধারণত তারা এডিশন বিক্রিয়া দেয়, আর যদি পাই বন্ধন না থাকে তাহলে তারা এডিশন দেবে না, তারা সাবস্টিটিউশনের দিকে চলে যাবে। তাহলে এইটার সঠিক উত্তর আমরা কি দেবো, একটু কমেন্টস করে দেখি। সবাই দ্রুত কমেন্টস এর মাধ্যমে জানাও যে এই বিক্রিয়াটার সঠিক উত্তর কি, মানে এই প্রশ্নটার সঠিক উত্তর কি, যে নিচের কোন যৌগটি নিচের কোন হাইড্রোকার্বনটি জুট বিক্রিয়া প্রদর্শন করে না। দেখছো সবাই পাচ্ছ, এখন সবাই পাচ্ছ যে এইটা সঠিক উত্তর হবে এ, কারণ এর ভিতরে কোনো পাই বন্ধন নেই। ওকে, থ্যাংক ইউ। এরপর আরো একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের সালে আসা প্রশ্ন, এবং সবগুলো কিন্তু সালে আসছে। যেমন এইখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আমরা একটু সলভ করবো, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে দেখো, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে সাধারণত কোন ধরনের বিক্রিয়া ঘটে? দেখো তো, একটু কমেন্টস করে দেখি, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে সাধারণত কোন ধরনের বিক্রিয়া ঘটে? আমি কি বলেছি তোমাদেরকে, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন মানে পাই বন্ধন আছে কিনা। তাহলে পাই বন্ধন থাকলে কোন বিক্রিয়া ঘটবে একটু দেখো দেখি, কমেন্টস করো, তাড়াতাড়ি করে কমেন্টস করো। মাশাআল্লাহ, এটাও সবাই তোমরা পারছো, এটা সঠিক উত্তর হবে এ। ওকে, সবার কাছে রিকোয়েস্ট, একদম খুব অনুরোধ করে বলবো ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস কিন্তু আমি রেকর্ড রাখবো না, এবং সবার কাছে অনুরোধ করবো এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। অনেক কিছু শিখতে পারবা আজকের ক্লাসে, অনেক কিছু শিখতে পারবা তুমি, অনেক কিছু শিখতে পারবা আজকের ক্লাসে। ওকে, পরের প্রশ্ন। এই যে পরের প্রশ্নটা দিকে তাকায় দেখো, এই প্রশ্নটা তুমি পারবা না ভাই, বলো দেখি এই প্রশ্নটা কি বলা হয়েছে। ইথিলিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে কি বিক্রিয়া ঘটে, কি বিক্রিয়া সংঘটিত হয়? ইথিলিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে বুঝতে পারছো ইথিলিন মানে কার্বন কার্বন পাই বন্ধন রয়েছে, কার্বন কার্বন যেহেতু পাই বন্ধন রয়েছে, তাহলে কার্বন কার্বন পাই বন্ধন রয়েছে, সুতরাং এটা কি বিক্রিয়া হবে? অ্যাডিশন হবে। তাহলে কোন ধরনের অ্যাডিশন হবে? ইলেকট্রন আকর্ষী অ্যাডিশন বিক্রিয়া হবে। তবে এখানে অ্যাডিশন কতটা বা জুট বিক্রিয়াটা দেওয়া হয়েছে, পলিমার প্রতিস্থাপন এবং অপসারণ, পারা যাবে না। প্রচুর প্রশ্ন এমন রয়েছে, প্রচুর প্রচুর প্রশ্ন, এরকম প্রচুর প্রশ্ন রয়েছে। আমি আরো প্রশ্ন দেখাবো তোমাদেরকে, এরকম বহুত প্রশ্ন বিগত বছরে আসছে, এবং এই প্রশ্নগুলো এখন আমাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই যে দেখো, এই প্রশ্নটাও বিগত বছর প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছে কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোন বিক্রিয়া প্রদর্শন করে না? এইখানে একটা ব্যাপার রয়েছে, দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোন বিক্রিয়া প্রদর্শন করে না, ঠিক আছে? একটু এটা পারবা, এটা সঠিক উত্তর কে দিতে পারে একটু কমেন্টস করো দেখি। এখন যে প্রশ্নটা আমি দিলাম, এই প্রশ্নটা সঠিক উত্তর কে দিতে পারে? এইখানে একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমি সবগুলো জিনিস এখনো পড়াই নাই, ঠিক আছে, কারণ সবগুলো রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমি এখন পর্যন্ত দেখাই নাই। এখানে বলা আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? এই যে কার্বন কার্বন পাই বন্ধন ওয়ালা বিশিষ্ট যৌগগুলো। তাহলে এই কার্বন কার্বন পাই বন্ধন ওয়ালা বিশিষ্ট গুলো কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে না? এখানে দেখো ওজোনাইট, ওজোনাইট কিন্তু এটা হয়, কারণ এদের সাথে ওজোন সংযোজন বিক্রিয়া হয়, আমরা সবাই জানি ওজোন সংযোজন বিক্রিয়া হয়, সুতরাং এটা দেওয়া যাবে না। জুট বিক্রিয়া তো হবে, এবং এই বিক্রিয়াগুলোর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াও ঘটে, এবং জারণ বিজারণ যখন আমি পড়াবো তখন বিষয়টা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করবো। তবে এখানে আমাদের উত্তরটা দিতে হবে তড়িৎ বিশ্লেষণ, কারণ এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াগুলো সাধারণত এগুলো ভেঙে যাওয়ার বিক্রিয়া, ঠিক আছে, অপসারণ টাইপের বা ভেঙে যাওয়ার বিক্রিয়া, এবং এই বিক্রিয়াগুলো সাধারণত অ্যালকেনের মধ্যে হয়, ঠিক আছে। এইটা আমি এই জিনিসটা এইখানে যেহেতু আমাদের আলোচনার বাইরে, সুতরাং এইটা আমরা ওজোনাইট, এটা তো আমরা সবাই দেখেছি যে কার্বন কার্বন পাই বন্ধন থাকলে ওজোনাইট যৌগের রিঅ্যাকশন হয়, অর্থাৎ ওজোন সংযোজন হয়। এরপরে জুট বিক্রিয়া তো হবে, জারণ বিজারণ বিক্রিয়াও কিন্তু এর মধ্যে হবে। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়া কেন হবে এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো, জারণ বিজারণ বিক্রিয়া কি বলতো? আমরা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে জানি যেখানে অক্সিজেন সংযোজন ঘটে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া,
যে বিক্রিয়া অক্সিজেন সংযোজন হয়, যে বিক্রিয়া হাইড্রোজেন অপসারণ হয়, সেটাও জারণ বিক্রিয়া, তাই না? এইটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো, কিন্তু একটু পরে এটা নিয়ে আমি ডিটেলস আসবো। আর উল্টা বিক্রিয়া, তাহলে এরকম জারণ বিক্রিয়াতে সাধারণত কি হয়? জারণ বিক্রিয়াতে সাধারণত অক্সিজেন সংযোজন হয় আর হাইড্রোজেন অপসারণ হয়। এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার একটা পুরাতন মতবাদ। আর বিজারণ বিক্রিয়াটা তার উল্টা ঘটনা, যে অক্সিজেন অপসারণ হবে, হাইড্রোজেন সংযোজন হবে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, তাহলে তো সেটাও তো এক ধরনের বিজারণ বিক্রিয়া, তাই কি না? এই জারণ বিজারণ বিক্রিয়া আমি পরে আসবো ভাই, এটা একদম ডিটেলস তোমাদের পড়াবো, টেনশন করার কোনো কারণ নেই। আমি পরের প্রশ্নতে চলে যাচ্ছি, এবং পরের প্রশ্নটা আমরা একটু সবাই আনসার করার ট্রাই করবো। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা কি দিতে পারি? একটু কমেন্টস করো সবাই, দেখি। 1 মিনিট ভাই। এই প্রশ্নটা একটু সবাই কমেন্টস করো, দেখি পারে কিনা। এটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে এই প্রশ্ন আসছে, ঠিক আছে? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে এই প্রশ্ন আসছে, এবং আমার বিশ্বাস শাহজালাল ইউনিভার্সিটির প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো, এবং তোমরা জানো যে বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে তুলনামূলকভাবে একটু জটিল প্রশ্ন হয় সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, ঠিক আছে? তবে এখন আর হয় না, আগে হইতো। এখন প্রশ্ন খুব ইজি করে তারা, ঠিক আছে? এখন তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছের মধ্যে চলে গেছে। আর গত বছর, আগের বছর তারা গুচ্ছের মধ্যে ছিল না, কিন্তু খুব ইজি প্রশ্ন করে এখন। আগে আমরা যখন পরীক্ষা দিতাম তখন তারা খুব জটিল প্রশ্ন করতো, এখন আর করে না। তবে গুচ্ছের মধ্যে চলে যাওয়ার কারণে আরো ইজি হয়ে গেছে। একটু কমেন্টস করো দেখি যে এই রাসায়নিক বিক্রিয়া কি ধরনের হতে পারে, এটা মূলত কোন ধরনের বিক্রিয়া দেয়। আমার মনে হয় সবাই পারবে, এটা কারো ভুল হবে না। এ হবে, থ্যাংক ইউ। এইটা হবে এ, ওকে। আজকে খালি এ হচ্ছে, তাই না? সবগুলো খালি, অধিকাংশ বিক্রিয়াগুলো খালি এ হচ্ছে। এই যে এই প্রশ্নটা আমরা একটু সলভ করবো, দেখো। এই প্রশ্নটাও আসছে বিগত বছরের প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু সলভ করবো। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যালকাইন। অ্যালকাইন যৌগ সাধারণত কি বিক্রিয়া দিবে? একটু কমেন্টস করো দেখি, অ্যালকাইন যৌগ সাধারণত কি বিক্রিয়া দেবে? পারবা না? পারবা কিনা বলো? আমার মনে হয় না যে কেউ, এমন কোন স্টুডেন্ট নাই যে এখানে সে পারবে না, এই প্রশ্নটা পারবে না, সবাই পারবে, তাই কিনা? একটু কমেন্টস করো দেখি, এটা সঠিক উত্তর আমি কি দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। সবাই বলছে সঠিক উত্তর হবে সি, কারণ এটা পাই বন্ধন রয়েছে। যদি পাই বন্ধন রয়েছে, সুতরাং ইলেকট্রন আকর্ষী জোট বিক্রিয়া। এরপর আমি আরো দুই একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো, একটু দেখো। এরপরে আরো দুই একটা প্রশ্ন একটু দেখাবো, এবং যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে, এই প্রশ্নটা আমরা একটু দেখবো। তাকাও, এবং আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া উচিত এবং পারা উচিত। কারণ এখানে বলা আছে জোট বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, শুধু বলা হচ্ছে কেন্দ্র আকর্ষী। আমি তোমাদেরকে কি বলেছিলাম, যদি কোনো যৌগের মধ্যে কার্বন কার্বন পাই বন্ধন থাকে, যেমন কার্বন কার্বন ট্রিপল বন্ধন, তাহলে সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। মনে আছে? সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। আর যদি কার্বন অক্সিজেন পাই বন্ধন থাকে, তাহলে সেগুলো হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে সেই হিসাবে এটা সঠিক উত্তর কি? একটু কমেন্টস করো, সেই হিসাবে এটা সঠিক উত্তর আমরা কি দিব? দেখছো সবাই পাচ্ছ। এখন দেখো এখানে কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এখানে বলা আছে কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে নিউক্লিওফিলিক। কেন্দ্রাকর্ষী মানে কি? কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক। সুতরাং এই প্রশ্ন কিন্তু কেউ যদি এইটা এ উত্তর দেয় হবে না। এ কিন্তু অ্যালকিন, এ কিন্তু অ্যালকিন। এই যৌগটা কিন্তু এইটা, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে তোমরা দেখলে CH2 ডাবল বন্ড CH2, এই যৌগটা কিন্তু কেন্দ্র আকর্ষে দেবে না, এটা ইলেকট্রন আকর্ষে দিবে। কিন্তু এই যে পরের যে যৌগটা রয়েছে, তাকে দেখো সি নাম্বার অপশন, ওই যৌগটা হচ্ছে একটা অ্যালডিহাইড যৌগ। সুতরাং এইটাই হচ্ছে আমাদের কেন্দ্র আকর্ষে সংযোজন বিক্রিয়া দিবে। ক্লিয়ার তো নাকি ভাই? পারবা তো নাকি? ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরপর আরো দু একটা প্রশ্ন তোমাদেরকে দেখায়। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি, যেটা তোমরা দেখছো, এটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনের প্রশ্ন। 18-19 সেশনের প্রশ্ন। এই প্রশ্নটাও পারবে। এখন যে প্রশ্ন দেখাবো এইটাও সবাই পারবে। একটু কমেন্টস করো দেখি, এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা কি দিতে পারি। এখন যে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখি বলো। একটু কমেন্টস করো, কি বলা হয়েছে দেখো। পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড
প্রোপানেল হবে ভাই, এখানে প্রোপানেল হবে, প্রোপানেল নট নল। প্রোপানেল হবে, একটু কমেন্টস করো এটা হবে প্রোপানেল। কমেন্টসের মাধ্যমে জানাও এটা কি দিব আমরা। এখানে কিন্তু প্রোপানেলের সাথে বিক্রিয়া করছে, তাহলে প্রোপানেল কোনটা বলো দেখি। প্রোপানেল হচ্ছে এটা, অর্থাৎ CH3 CH2 CHO, এইটা হচ্ছে প্রোপানেল। এইটার সাথে কি বলছে, পটাশিয়াম সায়ানাইড উপস্থিত হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করছে। তাহলে হাইড্রোজেন সায়ানাইড যদি বিক্রিয়া করে তাহলে কি রিঅ্যাকশন হবে, আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো আমি বললাম যে এখানে যে অ্যালডিহাইড রয়েছে, এই অ্যালডিহাইডের মধ্যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন রয়েছে, এবং এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের মধ্যে আমাদের অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভলি চার্জ আর কার্বন হচ্ছে পার্শিয়ালি পজিটিভলি চার্জ। তাহলে এইখানে আবার এই হাইড্রোজেন হলো পজিটিভ আর সায়ানো হচ্ছে নেগেটিভ। তাহলে কে আসবে বলতে, কার্বনের হাত কে হবে, এই কার্বনের হাত হবে হচ্ছে সায়ানো। যেহেতু সায়ানো হবে সুতরাং এই যৌগটা অ্যাডিশন এবং নিউক্লিওফিলিক অ্যাডিশন। কারণ কি, কারণ সায়ানো হচ্ছে একটা নিউক্লিওফাইল, সায়ানো একটা নিউক্লিওফাইল। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছো ভাই? এরপরে রিঅ্যাকশন পাবা, এইটাও পাবা। আচ্ছা এইটা আমি এই প্রশ্নটা আমি একটু পরে আসতেছি, তার আগে আমি আর কিছু জিনিস একটু আলোচনা করি, আর দুই একটা জিনিস একটু আলোচনা করি, ওই প্রশ্নটা আমি একটু পরে আসতেছি। তাহলে দেখো আমি তোমাদের অ্যাডিশন বিক্রিয়া নিয়ে কথা বললাম, অ্যাডিশন। তাহলে অ্যাডিশন আমার মনে হয় না যে অ্যাডিশন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে। অ্যাডিশন রিঅ্যাকশন আর কারো কোনো ঝামেলা হওয়ার কথা নয়। ওকে, এখন আমি চলে যাচ্ছি হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো আবার দুই ধরনের, ঠিক আছে? এই সাবস্টিটিউশন বিক্রিয়াগুলো কেমন, এরাও আবার দুই ধরনের। কি কি? এক ধরনের হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, লেখো একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখন এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এগুলো কিভাবে বুঝবো আমরা, কিভাবে বুঝবো? তোমাদেরকে কয়েকটা পয়েন্ট লিখে দিই, পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সবাই দেখো, মুক্ত শিকল বিশিষ্ট কোন যৌগের মধ্যে কোন পাই বন্ধন না থাকলে, কোন ধরনের পাই বন্ধন না থাকলে তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন লিখতে দেয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। হ্যাঁ লেখো, সবাই লেখো যে মুক্ত শিকল বিশিষ্ট কোন যৌগের মধ্যে কোন ধরনের পাই বন্ধন না থাকলে তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়। এই কথাটা লেখা রাখো, লেখো মুক্ত শিকল বিশিষ্ট, মুক্ত শিকল বিশিষ্ট যৌগে পাই বন্ধন না থাকলে, পাই বন্ধন না থাকলে তারা হচ্ছে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেবে। ওকে, আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কারা দেবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কারা দেবে লিখে রাখো, সাধারণত বেনজিন বলয় বিশিষ্ট, বেনজিন বলয় বিশিষ্ট যৌগগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেবে। লিখে রাখো বেনজিন বলয় বিশিষ্ট, বেনজিন বলয় বিশিষ্ট যৌগগুলো এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেবে। এখন দেখো অনেকের এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা অনেকেই করতে পারে, ভাইয়া আপনি কিছুক্ষণ আগেই বললেন যে পাই বন্ধন থাকলে অ্যাডিশন হয়, আবার এখন বলছেন বেনজিন বলয় থাকলে সাবস্টিটিউশন হবে, এটা কেন হয়? একটু লক্ষ্য করো সবাই। আমরা সবাই জানি এই বেনজিনের সঠিক গঠন হচ্ছে এটা, এটা আমরা সবাই জানি। তাকাই দেখো বেনজিনের গঠন হচ্ছে এটা, এবং এই বেনজিনের গঠনকে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি, তাই না? আমরা এইভাবেও বেনজিনের গঠনটাকে লিখতে পারি, অর্থাৎ এইখানে পাই বন্ধন, এখানে পাই বন্ধন, এখানে পাই বন্ধন দিতে পারি, অথবা এই বেনজিনের গঠনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাই না? এইভাবে জাস্ট একটা গোল চিহ্ন দিয়ে দিতে পারি। কেন আমরা এরকমটা করি? কারণ এইখানে যে বেনজিনের যে পাই বন্ধনগুলো, এই পাই বন্ধনগুলো রেজোন্যান্সশীল, অনুরণনশীল, অর্থাৎ এগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গা সবসময় অনুরণিত হতে থাকে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গা সবসময় যাইতে থাকে, চলতেই থাকে। আমরা অনেক সময় জ্যান্ত সাপ দেখেছি, দেখেছি না বলতো? অনেক সময় আমরা জ্যান্ত সাপ দেখেছি, ঠিক আছে? জীবন্ত সাপ যখন চলে, যখন সাপ কি সোজা যায়? কখনোই কিন্তু না। তো দেখবা সাপ যখন যায় তখন এইভাবে বাঁকা 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 হয়ে যায়, যায় না? তো এই বেনজিনের যে ইলেকট্রন গুলো, এই বেনজিনের ইলেকট্রন গুলো
জীবন্ত সাপের ঘা যেমন যেভাবে সব সময় নড়ে, অথবা সাপ চলার সময় যেভাবে এইভাবে বাঁকা 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 করে যাইতেই থাকে, এইটা কখনো সোজা থাকে না, ঠিক আছে, চলার সময় কখনো সোজা থাকে না। এই বেঞ্জিনের সাপের গায়ের সাথে তুলনা করা হয়েছে বেঞ্জিন রিংকে। কারণ এই বেঞ্জিন রিং এর যে পাইবন্ধন, এই পাইবন্ধন অনবরত রেজোন্যান্সশীল বা অনুরণনশীল, অর্থাৎ এগুলো চলতেই থাকে, ঠিক আছে, এইভাবে চলতেই থাকে, চারিদিক থেকে এইভাবে চলতেই থাকে। তো যার কারণে যখন কোনো ইলেকট্রোফাইল আসে, খুব মনোযোগ দাও, কেন এই জায়গাতে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, অ্যাডিশন রিঅ্যাকশন কেন হয় না, লক্ষ্য করো। যখন কোনো পজিটিভলি চার্জ বিশিষ্ট কেউ এই জায়গাতে আসে, পজিটিভ মানে কি ইলেকট্রোফাইল, সে এসে কি করে বলতো, এইখানকার পাই বন্ধনটাকে সে ধরতে চাইবে, অথবা কোনো একটা জায়গার পাই বন্ধনকে সে ধরতে চাইবে, যে কোনো জায়গার পাই বন্ধনকে সে ধরতে চাইবে, কিন্তু সে ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? কারণ এটা অনবরত রেজোন্যান্সশীল বা অনুরণনশীল। দেখো, আমরা ছোটবেলা অনেক সময় আমরা স্কুলে যখন থাকি তখন কিন্তু এরকম একটা খেলা খেলেছি না বলতো, খেলেছি না অনেকেই, 2-3 জন মিলে এরকম আমরা খেলা খেলেছি, যে হাতে এটা ধর দেখি, ধরতে এরকমটা বুড়া বৃদ্ধা আঙ্গুলি দেখায় না বলতো, এইভাবে আমরা হাত ধরতে বলি, যেটা ধর দেখি ধরতে পারে না, কি করে, সে বৃদ্ধা আঙ্গুলি দেখায়। মানে নাকি, মানে হচ্ছে যে এইটা কেন ধরতে পারে না, কারণ হচ্ছে লক্ষ্য করে দেখো যে এই আঙ্গুলটা কিন্তু অনবরত এইভাবে আমি সঞ্চালনশীল করতে থাকছি, যার কারণে সেটা এটা ধরতে পারছে না, আর যখনই সে ধরতে যাচ্ছে তখন সে বৃদ্ধা আঙ্গুলি ধরছে। বিষয়টা হচ্ছে এমনটা, খুব মনোযোগ দাও, এইখানকার বিষয়টা ঠিক এমনটাই। তাকায় দেখো, মনোযোগ দাও, যে এইখানে আমরা সবাই জানি যে এইখানে কিন্তু আমাদের কার্বন হাইড্রোজেন কিন্তু একটা বন্ধন রয়েছে না। এখন তাকাও তো, এইখানে যে মিথাইল গ্রুপগুলো আসে সাধারণত, বা মিথাইল বা কোনো ইলেকট্রোফাইল যখন আসে, ওই ইলেকট্রোফাইল গুলো কি করে, তারা সাধারণত ইলেকট্রনকে চায়, অর্থাৎ ইলেকট্রনকে তারা ফিল করে, ইলেকট্রনকে তারা চায়। তখন লক্ষ্য করে দেখো, ইলেকট্রন এই বেঞ্জিন রিংয়ের কোন কোন জায়গাতে আছে, ইলেকট্রন এই জায়গাগুলোতে ইলেকট্রন আছে, তাই না, বেঞ্জিনের এই জায়গাগুলোতে ইলেকট্রন আছে। আর কোন জায়গাতে আছে, বেঞ্জিনের ইলেকট্রন কিন্তু এই কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যেও ইলেকট্রন আছে। তখন লক্ষ্য করে দেখো, যখন সে এইখানকার এই পজিটিভ চার্জ যখন এই বেঞ্জিনের রিংয়ের ইলেকট্রনকে চায়, কিন্তু এই বেঞ্জিনের রিংয়ের ইলেকট্রনকে পাবে না, কেন, এই কারণে পাবে না সে, তখন সে কি করবে, তখন সে এইখানকার ইলেকট্রনকে না নিয়ে সে তখন এই কার্বন হাইড্রোজেন ইলেকট্রনকে নিয়ে নিবে। যখন সে কার্বন হাইড্রোজেনকে ইলেকট্রনকে নিয়ে নিবে, তখন বুঝতে পারছে এই কার্বন আর 5টা বন্ধন করে থাকবে না, তখন কিন্তু এই হাইড্রোজেন এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে চলে যাবে। কথা কি বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে চলে যাবে, কেন, কারণ এর কিন্তু ইলেকট্রনের দরকার, সে কিন্তু ইলেকট্রন পাচ্ছে না, কারণ তার তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই কি না, যেহেতু সে পজিটিভলি চার্জ বিশিষ্ট, তার ইলেকট্রনের ঘাটতি রয়েছে, যেহেতু তার ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে কি করবে, এবার সে এইখানকার ইলেকট্রনকে না পেয়ে এই কার্বন হাইড্রোজেন ইলেকট্রনটাকে সে নিয়ে নিবে, আর যখন এটা নিয়ে নিবে তখন কিন্তু এখানকার কার্বন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গিয়ে এই হাইড্রোজেন এখান থেকে আউট হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, কেউ একজন এক জায়গাতে ঢুকছে, আরেকজন বের হয়ে যাচ্ছে, সুতরাং সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন আমি যে এই জায়গাতে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি যদি এখান থেকে চলে যাই, আমার স্থলাভিষিক্ত কেউ এসে যদি এই ক্লাসটা নেই, তাহলে সেটা হচ্ছে প্রতিস্থাপন, তাই কিনা, অর্থাৎ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, যদি কেউ এই জায়গাতে এসে আমার বদলে কেউ ক্লাসটা নেই, তাহলে সেটা হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে, আমি তার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছি। কিন্তু আমি যদি এখান থেকে না যাই, শুধুমাত্র সে এসে যোগ হয়, সেটা হচ্ছে এডিশন, আর আমি শুধু চলেই গেলাম, কেউ আসলো না, সেটা হলো ইলিমিনেশন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এই রাশির বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেনটা কিন্তু এখান থেকে চলে যাবে, কারণ এইখানকার ইলেকট্রনটা বেঞ্জিন নিয়ে নিবে, ইলেকট্রোফাইল নিয়ে নিবে, যেহেতু ইলেকট্রোফাইল নিয়ে নিচ্ছে, সুতরাং হাইড্রোজেন আর এখানে থাকবে না, সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কি সবাই ক্লিয়ার হয়েছো? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো যে বেঞ্জিন বলয় বিশিষ্ট যৌগগুলো কেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, এরা কেন এডিশন না দিয়ে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়? সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো, যে বেঞ্জিন বলয়ের এই যে যৌগগুলো এরা কেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন এডিশন না দিয়ে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়? সবাইকে বুঝতে পেরেছো কিনা? ওকে, থ্যাংক ইউ সবাইকে। এবার দেখো এইখানে আমি তোমাদেরকে কিছু রিঅ্যাকশন দেখাই, এই রিঅ্যাকশন দিয়ে তোমাদেরকে আমি বলবো এই রিঅ্যাকশন গুলো আসলে কি কৌশলে ঘটছে, ঠিক আছে, কোন কৌশলে রিঅ্যাকশন গুলো ঘটছে। আমি বেশ কিছু রিঅ্যাকশন তোমাদেরকে দেখাইতে পারি এবং খুব পরিচিত রিঅ্যাকশন এগুলো। যেমন দেখো, আমি তোমাদেরকে এরকম একটা রিঅ্যাকশন দেখালাম, CH3 CH2Br, এইটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দেখালাম। এইখানে একটা ব্যাপার বলার আছে, খুব মনোযোগ দিবা, লক্ষ্য করে দেখো, এইখানে তুমি যে খাটটা ইউজ করছো, এই খাটটা যদি অ্যাকুয়াস হয়, মনোযোগ দাও,
অ্যালকাইল হ্যালাইডের সাথে যে ক্ষারটা তুমি ইউজ করছো ওই ক্ষারটা যদি অ্যাকুয়াস হয় তাহলেই এরকম সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে, কিন্তু এই ক্ষারটা যদি অ্যাকুয়াস না হয়ে অ্যালকোহলিক হয় তাহলে সেটা এডিশন না দিয়ে এলিমিনেশন দেবে। মনে থাকবে না? এই তত্ত্বটা একটু ইন্ডিকেট করে লিখে রেখো। আমি কি বলেছি? এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যে ক্ষারটা তুমি ইউজ করছো এই ক্ষারটা যদি অ্যাকুয়াস হয় তাহলেই সেটা হবে, কিন্তু এখন যেটা আমি আলোচনা করছি সাবস্টিটিউশন, কিন্তু অ্যাকুয়াস না হয়ে যদি অ্যালকোহলিক হয় এএলসি তখন কিন্তু সেটা এডিশন না হয়ে সেটা এলিমিনেশন হবে। সেজন্য আমরা এই তত্ত্বটা একটু এই জায়গাটা মনে রাখবো। ওকে, তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া এটা তো অ্যাকুয়াস দেওয়া হয়েছে, সুতরাং এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং কোন ধরনের সাবস্টিটিউশন? এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? এবং কেন নিউক্লিওফিলিক এইটা নিয়ে আমি আসতেছি, এটা কেন নিউক্লিওফিলিক এটা নিয়ে আমি আসতেছি, একটু দেখো। লক্ষ্য করো, আমরা সবাই এই রিঅ্যাকশনটার সাথে খুব বেশি পরিচিত। আমরা সবাই জানি যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, এবং এই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? এটা একটা ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। তাহলে লক্ষ্য করে দেখো তো, এই ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনে আমাদের কি আসে যোগ হয়? এই যে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল এসে বেনজিন রিংকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বেনজিন রিংকে না পেয়ে সে এখানকার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই ক্লোরিনের সাথে এই সেল আকারে বের হয়ে চলে যায়। তাহলে বুঝতে পারছো এখানে বেনজিন রিংয়ের পাই বন্ধনটা কিছু ধরতে পারছে না, সুতরাং এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একই ভাবে যদি আমরা বেনজিন রিংয়ের অন্যান্য বিক্রিয়াগুলোকে দেখি, যেমন আমরা সবাই জানি যে বেনজিন রিংয়ে যখন আমরা ক্লোরিনেশন করব, ঠিক আছে, লক্ষ্য করো আমরা যখন ক্লোরিনেশন করব, এই ক্লোরিনেশন করে আমি যদি লুইস অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরিনেশন করি তাহলে এইখানেও কিন্তু আমার এই ক্লোরিন প্লাস এবং ক্লোরিন মাইনাস এইভাবে রাসায়নিক বিক্রিয়া পার্টিসিপেট করবে, এবং এই ক্লোরিন প্লাস বা পজিটিভ চার্জ ভিতরে থাকার কারণে এই কিন্তু এইখানকার বেনজিন রিংকে ধরতে পারবে না। তখন সে কি করবে? এই জায়গার যে আমাদের হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনের বন্ধনটাকে ধরে সে এইখান থেকে বের করে দিবে হাইড্রোজেনকে, আর এখানকার ক্লোরিন তখন সে হাইড্রোজেনকে নিয়ে এই সেল আকারে বেরিয়ে চলে যাবে। আবার দেখো, আমি আরো উদাহরণ দেই, দেখো আরো বেশ কিছু উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা। যেমন আমি সবাই এই রিঅ্যাকশনটার সাথে সবাই পরিচিত তোমরা, যে বেনজিনের সাথে আমরা যখন নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন ঘটাবো, আমরা সবাই জানি এই নাইট্রিক অ্যাসিড নাইট্রেশন করা হয়, তাই না? বেনজিন রিংকে আমরা যখন নাইট্রেশন করি তখন নাইট্রিক অ্যাসিডের সাথে কার্বসালফিউরিক অ্যাসিড ইউজ করি, সেটা আমি পরে আসবো। তাহলে লক্ষ্য করে দেখো তো, এই যে নাইট্রিক অ্যাসিড এটা যখন নাইট্রেশন করা হয় তখন এখানে কি গ্রুপ আসে? নাইট্রো গ্রুপ আসে, নাইট্রো প্লাস আসে। তাহলে এই নাইট্রো প্লাস এসে কি করবে বলো দেখি? এই প্লাস এসে এই বেনজিন রিংকে পাই বন্ধনটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে কি করে? এখানকার যে হাইড্রোজেন আছে এইখানকার ইলেকট্রনটাকে সে নিয়ে নেয়, নিয়ে এখানকার হাইড্রোজেনকে সে রিপ্লেস করে এখান থেকে পাঠিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো আমরা বেনজিন বলয়ের যতগুলো বিক্রিয়া আমরা দেখবো, নাইট্রেশন, সালফোরেশন, অ্যালকাইলেশন, ঠিক আছে, অ্যাসাইলেশন এবং হ্যালোজিনেশন, যতগুলো বিক্রিয়া আমরা দেখবো প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু একই নিয়মের মধ্যে ঘটছে, অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ক্লিয়ার? প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করব যে কেন অ্যালকাইল হ্যালাইড গুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেবে। দেখো এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা আমি তোমাদেরকে দেখাইলাম, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কিন্তু আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে, অনেকের আবার তিনটা ভাগ রয়েছে, সেটা আমাদের বই থেকে দুটো করে দেখানো হয়েছে, কারণ SNI তোমাদের সিলেবাসে বহির্ভূত, ঠিক আছে। এইটারও কিন্তু আবার ভাগ রয়েছে, একটা হলো SN1 আর একটা হলো SN2, তাই না? একটা হলো SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে SN1 আর একটা হলো SN2। এই SN1 এবং SN2 আজকে আমার আলোচনা নয়, SN1 SN2 এর পরে আলোচনায় আসবো। কিন্তু কেন অ্যালকাইল হ্যালাইড গুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেবে, কেন দেবে তা একটু দেখো। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু কনফার্ম করি যে এরা কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেবে। তাহলে লক্ষ্য করে দেখো তো, আমি এইখানে যখন আমি ব্রোমিন দিলাম, লক্ষ্য করো এই জায়গাতে আমি দিলাম হচ্ছে ব্রোমিন, আর এই জায়গাতে আমি OH মাইনাস দিলাম। এখানে অনেক কিছু বুঝার আছে ভাই, লক্ষ্য করো এই OH মাইনাস, তাকাও তো এই ব্রোমিনটা এখানে পার্শিয়ালি নেগেটিভ, এই কার্বনটা হলো পার্শিয়ালি পজিটিভ, আর এখানে OH মাইনাসটা হচ্ছে নেগেটিভ। কখনো এরকম ঘটনা কখনো ঘটে না যে এই OH মাইনাস এই ব্রোমিনকে কাছে আসবে আর ব্রোমিন বের হয়ে যাবে, এরকম ঘটনা জীবনে কোনোদিন ঘটে না। কি ঘটে? এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই OH মাইনাস এই ব্রোমিনের চেয়ে বেশি শক্তিশালী নিউক্লিওফাইল, তখন সে কি করে? এই কার্বনের কোন এক পাশ থেকে এসে এই কার্বনের সাথে বন্ধন তৈরি করার চেষ্টা করে।
যখন এই কার্বনের সাথে বন্ধন তৈরি করার চেষ্টা করে তখন আস্তে আস্তে করে এই কার্বনের সাথে তার বন্ধন তৈরি হয় আর ব্রোমিনের বন্ধনটা আস্তে আস্তে করে ভাঙতে থাকে। আর এমন একটা সিচুয়েশন আসে যে সিচুয়েশনে ব্রোমিন আর এখানে বন্ধন আকারে থাকতে পারে না, তাহলে ব্রোমিন বের হয়ে চলে যাবে আর OH মাইনাস এই কার্বন এসে ঢুকবে। তাহলে বুঝতে পারছো এই যে OH মাইনাস আসতেছে আর ব্রোমিন বের হয়ে যাচ্ছে, উভয়টাই কি? উভয়টাই হচ্ছে নিউক্লিওফাইল, উভয়টাই নিউক্লিওফাইল, একজন ঢুকছে আরেকজন বের হয়ে যাচ্ছে। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণটা কি? কারণ হচ্ছে OH মাইনাস ও নিউক্লিওফাইল, Br মাইনাস ও নিউক্লিওফাইল, অর্থাৎ ঢুকছে নিউক্লিওফাইল, বের হচ্ছে নিউক্লিওফাইল। আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো, কিছু প্রশ্ন এবার দেখাবো, এই প্রশ্নগুলো সঠিক উত্তর তোমাদেরকে দিতে হবে। এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এইখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলো দেখি এই প্রশ্নটা সঠিক উত্তর কি? এখানে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কি? অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কি? এটা সঠিক উত্তর কি বলতে পারো? একটু কমেন্টস করো দেখি। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কি? আমি এক্ষুনি তোমাদেরকে দেখাইলাম, এই যে এক্ষুনি পড়ালাম অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কি, এই জিনিসটা তোমাদেরকে এক্ষুনি দেখাইলাম। আর অত্যধিক গুরুত্বপূর্ণ একটা টার্ম আমি এখন কথা বলবো, আমি এইটার পরে আরো বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং এরকম প্রশ্ন বিগত বছর বহুবার আসছে। এখন আমি আরো প্রায় 20 মিনিট কথা বলবো এবং এই 20 মিনিটে আমি তোমাদেরকে প্রায় মিনিমাম তোমরা 80 থেকে 90টা রাসায়নিক বিক্রিয়া অটোমেটিক্যালি পারবা। 80 থেকে 90টা রাসায়নিক বিক্রিয়া তোমরা অটোমেটিক্যালি পারবা আজকের এই যে এখন আমি 20 মিনিট কথা বলবো, এই 20 মিনিটের কথা উপর ভিত্তি করে। দেখো আমি 20 মিনিট আর 20 মিনিট ক্লাস নিব, এই 20 মিনিটের উপর ভিত্তি করে 80 থেকে 90টা রাসায়নিক বিক্রিয়া নিজেই পূর্ণ করতে পারবে, নিজেই তুমি পূর্ণ করতে পারবে। একটু লক্ষ্য করে দেখো, আমি রিঅ্যাকশন গুলোকে 5টা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল কি অ্যাডিশন, মনে আছে তো? একটা ছিল অ্যাডিশন, এরপরে একটা ছিল সাবস্টিটিউশন, এরপর একটা দিলাম হচ্ছে ইলিমিনেশন, তাই না? আর একটা হচ্ছে অক্সিডেশন, আর আরেকটা হচ্ছে রিডাকশন। এই 5টা ভাগ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে আমি প্রথম 2টা ভাগ নিয়ে কথা বলেছি, অ্যাডিশন এবং সাবস্টিটিউশন নিয়ে কথা বলেছি। এখন আমি ইলিমিনেশনটা একটু পরে আলোচনা করব, ইলিমিনেশন এই টপিকটা আমি একটু পরে আলোচনা করব। আমি সবার আগে এখন আলোচনা করতে যাচ্ছি অক্সিডেশন রিডাকশন। কারণ কেমিস্ট্রির মধ্যে যতগুলো বিক্রিয়া তোমরা দেখবা, অধিকাংশ বিক্রিয়া, বিশেষ করে প্রায় এটা 40% রিঅ্যাকশন, প্রায় 40% রিঅ্যাকশন এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সেডিমেন্টেশনের মধ্যে, 40% রিঅ্যাকশন অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের মধ্যে। আমি এখন একটা বিক্রিয়া দেখে কিভাবে বুঝবো এটা অক্সিডেশন রিঅ্যাকশন, একটা বিক্রিয়া দেখে কিভাবে বুঝবো এটা রিডাকশন রিঅ্যাকশন, দেখে বোঝার ওয়েটা কি সেই বিষয়টা একটু তোমাদেরকে আমি একটু দেখাই দেব, মনোযোগ দাও। আমি প্রথমে এবার আলোচনা শুরু করছি অক্সিডেশন রিঅ্যাকশন। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে জারণ বিক্রিয়া কি, সবাই এরকম একটা সংজ্ঞা বলে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, ঠিক আছে, সেটাই নাকি জারণ বিক্রিয়া। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে তো ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের ব্যাপার স্যাপার নেই। তাহলে জৈব যৌগের কি? আমরা একটা সনাতন সংজ্ঞা পড়ে আসছি, সেটা হচ্ছে যে বিক্রিয়ায় অক্সিজেন সংযোজন হয়, হাইড্রোজেন অপসারণ হয়, এইটাই হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে আরো অনেক কথাবার্তা রয়েছে সনাতন মতবাদের মধ্যে এবং সনাতন সংজ্ঞার মধ্যে, সেইগুলোতে আমার দরকার পড়বে না। শুধু আমি এতটুকু বলবো যে বিক্রিয়ায় অক্সিজেন সংযোজন হয়, হাইড্রোজেন অপসারণ হয়, সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলো? জারণ বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন সংযোজন হবে, লিখে রাখো সবাই, অক্সিজেন সংযোজন হবে এবং আরেকটা কাজ হবে, সেটা কি? হাইড্রোজেন অপসারণ হবে। আর রিডাকশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে দেখো, যেটা রিডাকশন রিঅ্যাকশন, এই রিডাকশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তার উল্টা ঘটনাটা ঘটবে। সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন ঘটবে আর অক্সিজেন অপসারণ ঘটবে। আমি তোমাদের যেটা রিঅ্যাকশন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, একটু দেখো যে কোন বিক্রিয়াটা অক্সিডেশন, কেন অক্সিডেশন, একটু তাকাও। আমি একটা রিঅ্যাকশন তোমাদেরকে দিলাম, এখানে বললাম CH3 CH2OH,
এইখান থেকে আমার একটা রিঅ্যাকশন আমি এখানে প্রোডাকশন তোমাদেরকে দেখালাম, এই প্রোডাকশনটা আমি এখানে লিখলাম। দেখো আমি বললাম CH3 CHO। খুব মনোযোগ দিবা। দেখো এরকম একটা রিঅ্যাকশন আমি তোমাদেরকে এখানে দেখালাম। তুমি বলো তো ভাইয়া এই রিঅ্যাকশন আসলে কোন কার্যকরী মূলক থেকে কোন কার্যকরী মূলক হয়েছে? এই রিঅ্যাকশনের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যেটা অ্যালকোহল গ্রুপ, এই অ্যালকোহল গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপে পরিবর্তিত হয়েছে। অ্যালকোহল গ্রুপটা কি গ্রুপে পরিবর্তিত হয়েছে? অ্যালডিহাইড গ্রুপে পরিবর্তিত হয়েছে। এবং লক্ষ্য করো, আমি যদি একটু তোমাদেরকে বলি এইখানে কার্বন সংখ্যা কয়টা, সবাই বলবে একটা। যদি বলে হাইড্রোজেন সংখ্যা কয়টা, তাহলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টা। অক্সিজেনের সংখ্যা কয়টা, অক্সিজেনের সংখ্যা হচ্ছে একটা, তাই না? আমি যদি এইটার ক্ষেত্রে তোমাদেরকে বলি যে ভাই এখানে কার্বন সংখ্যা কয়টা, সবাই বলবে একটা। হাইড্রোজেন সংখ্যা কয়টা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা। অক্সিজেন সংখ্যা কয়টা, অক্সিজেন সংখ্যা হচ্ছে একটা, তাই না? খুব মনোযোগ দিয়ে ভাইয়া। তাহলে তাকাও তো, এই যে রিঅ্যাকশন এই অ্যালকোহল গ্রুপ থেকে আমার অ্যালডিহাইড গ্রুপে পরিবর্তিত হলো, এই পরিবর্তনের ক্ষেত্রে আমার কি ঘটেছে, কি কমেছে, নাকি না কিছু বেড়েছে? তাকায় দেখো তো, এখানে কার্বন একটা ছিল, একটাই আছে। হাইড্রোজেন ছিল 3টা, হাইড্রোজেন হয়ে গেছে 2টা, তাই না? তাহলে যে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন অপসারণ হবে এটা অক্সিডেশন রিঅ্যাকশন। সুতরাং আমরা বলতে পারি এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়া কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। সবাই কি ক্লিয়ার? আমার এই কথাটা কি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্টস করো। সবাই একটু কমেন্টস এর মাধ্যমে জানাও যে আমার এই কথাটা কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা, যে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। কেন? কারণ আমি সবাইকে কি বলেছি যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন সংযোজন হয়, হাইড্রোজেন অপসারণ হয়। তাহলে কি এখানে হাইড্রোজেন ছিল 3টা, এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, বাকি কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে একটা অক্সিডেশন রিঅ্যাকশন বা জারণ রিঅ্যাকশন। সবাই কি ক্লিয়ার? ওকে, এবার দেখো আমি আরো রিঅ্যাকশন দেখাই, আরো রিঅ্যাকশন তোমাদেরকে দেখাই। দেখো আমি এরকম একটা রিঅ্যাকশন তোমাদেরকে দেখালাম, CH3 CHO। তাকাও তো, এই রাসায়নিক বিক্রিয়া থেকে আমি এমনটা দেখালাম CH3 COOH। তাহলে তুমি বলো তো এখানে আসলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইখানকার অ্যালডিহাইড গ্রুপটা পরিবর্তিত হয়ে কার্বক্সিলিক গ্রুপে পরিবর্তিত হয়েছে, হয়েছে না? তাহলে এখানে তুমি একটু গণনা করে দেখো, কার্বন সংখ্যা হচ্ছে একটা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে একটা। এইখানে তুমি গণনা করতে ভাইয়া, কার্বন সংখ্যা হচ্ছে একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে 2টা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা। এবার তুমি বলো যে এই যৌগের মধ্যে আসলে কি ঘটনাটা ঘটলো? এখানে সব ঠিক আছে, খালি অক্সিজেনের সংখ্যাটা বেড়ে গেছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন সংযোজন হয় সেটা কি বিক্রিয়া? সেটা জারণ বিক্রিয়া। সুতরাং এইটাও এক ধরনের জারণ বিক্রিয়া। এইটাও কি বিক্রিয়া? এইটাও জারণ বিক্রিয়া। এবং জারণ বিক্রিয়াকে আমরা সাধারণত এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করি, সেটা হলো জায়মান অক্সিজেন। অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়ার উপরে যদি এরকম আমরা জায়মান অক্সিজেন দেখতে পাই তাহলে আমরা সেটা বুঝবো হচ্ছে জারণ বিক্রিয়া। সবাই কি বুঝতে পেরেছো যে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া নাকি এটা বোঝানো? একটু কমেন্টস করো সবাই। আরো উদাহরণ দেখো, আরো উদাহরণ দেখো, উদাহরণের শেষ নাই ভাই। আরো উদাহরণ দেখো, আমি তোমাদেরকে দেখাইলাম CH3 CH। তাকায় দেখো, এখানে দিলাম CH3 CHO, ঠিক আছে? এইখানে CH3 দিয়ে দিলাম, দিয়ে আমি এইখানে দেখাইলাম হচ্ছে CH3 CHOH CH3। তুমি লক্ষ্য করে দেখো তো, এই যে আমি একটা বিক্রিয়া দেখেছি ভাই, প্রোডাকশন কি হবে সেটা পরের বিষয়। আমরা সবাই প্রোডাক্ট চিনতে পারবো, প্রোডাক্ট নিয়ে একদম টেনশন করবো না। আমি যেভাবে আগাচ্ছি আমার সাথে সাথে আগাও, সব শিখে যাবো। তাকাও, লক্ষ্য করে দেখো তো, এইখানে তুমি তাকায় দেখো যে এইখানে আমাদের কি রয়েছে? কার্বন আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন রয়েছে। এই কার্বন অক্সিজেনটা এখন চেঞ্জ হয়ে সেটা অ্যালকোহলে চলে গেছে, অর্থাৎ কিটোন থেকে অ্যালকোহল হয়ে গেছে। তাহলে তুমি একটু গণনা করো তো ভাইয়া, এইখানে কার্বন সংখ্যা হচ্ছে একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে একটা। তুমি এইটার ক্ষেত্রে গণনা করে দেখো তো, কার্বন সংখ্যা হচ্ছে একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে একটা, কিন্তু হাইড্রোজেন সংখ্যা এখানে 2টা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন হয়েছে। তাহলে তুমি বলো যে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন সংযোজন হয়, এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? এটাকে জারণ বলবো না বিজারণ বলবো? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, কারণ যে রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজন হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এটার নাম দিতে পারি হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাই না? বিজারণ বিক্রিয়া এটা। এবং এই বিজারণ বিক্রিয়া কে আমরা সাধারণত জার্মান হাইড্রোজেন দিয়ে ইন্ডিকেট করে থাকি, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বোঝানো হয় সেটা হচ্ছে জার্মান হাইড্রোজেন দিয়ে এটা বোঝানো হয়। সবাই বুঝতে পেরেছো ভাই?
একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম CH3 COOH, এইখান থেকে আমি আরেকটা প্রোডাকশন লিখলাম CH3 CH4। তাকায় দেখো তো ভাইয়া এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, এই যে কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বক্সিলিক গ্রুপটা পরিবর্তিত হয়ে আমাদের অ্যালডিহাইড গ্রুপে পরিবর্তিত হয়েছে। কার্বক্সিলিক গ্রুপ কি হয়েছে, অ্যালডিহাইড গ্রুপে পরিবর্তিত হয়েছে। এখন তুমি দেখো যে এখানে কার্বন হচ্ছে আমাদের একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে দুইটা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা, তাহলে এখানে কি হয়েছে, কার্বন সংখ্যা একটা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা, অক্সিজেন সংখ্যা হচ্ছে একটা, তাহলে এখানে কি হয়েছে তোমরা বলো, বলো থেকে এটা কি বিক্রিয়া, একটু কমেন্টস করো তো ভাই। আমি যে এতক্ষণ থেকে তোমাদের জিনিসগুলো চিল্লাইতেছি, আমাকে একটু বলো যে এই বিক্রিয়াটা আমি যে এখানে সবকিছু তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা একটু আমাকে বলো এই বিক্রিয়াটাকে আমি কি দিব, জারণ হাইড্রোজেন নাকি না জারণ অক্সিজেন, নাকি না এটা জারণ নাকি না বিজারণ, বলো এটা কি জারণ নাকি না বিজারণ, একটু কমেন্টস করো। কি বিক্রিয়া এটা, জারণ বিক্রিয়া নাকি না বিজারণ বিক্রিয়া, কি উত্তর দিব, জারণ দিব নাকি না বিজারণ দিব? সবাই পাচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে এটা রিডাকশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা রিডাকশন রিঅ্যাকশন। ওকে, এবার খেলা জমবে। দেখো তোমরা রিঅ্যাকশন চিনে গেছো, রিঅ্যাকশন চিনে গেছো, অর্থাৎ কোন রিঅ্যাকশনটা কি এটা তোমরা চিনে গেছো, এবার খেলা জমবে। ঠিক আছে, একটু দেখো সবাই কি আছো নাকি না নাই, বলো ক্লাস কি খারাপ লাগছে ভাই, একটু কমেন্টস করো, ক্লাস কি খারাপ লাগছে? এবার দেখো অনেকগুলো রিঅ্যাকশন আমরা শেষ করতে পারবো একসাথে, অনেকগুলো রিঅ্যাকশন শেষ করতে পারবো, একটু দেখাও। এবার দেখো সবাই খুব মনোযোগ দিয়ে একটু লিখবা, এটা লেখো অ্যালকোহল। এইটা চিহ্ন হলো অক্সিডেশন, এই চিহ্নটা কি চিহ্ন, অক্সিডেশন মানে জারণ, অ্যালডিহাইড। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে রাখো 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন অ্যালডিহাইড। ঠিক আছে, এখন দেখো আমি যদি তার উল্টা বিক্রিয়া ঘটাই ভাইয়া, এটা কি হবে তাহলে বলো তো, রিডাকশন হবে। অর্থাৎ আমি যদি এই রিঅ্যাকশনটাকে এইভাবে দেই, অর্থাৎ অ্যালডিহাইড থেকে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমি সেটা কি দিব বলতো, সেটা হচ্ছে আমাদের রিডাকশন রিঅ্যাকশন। কেমন হবে এটা তো দেখি আমরা বুঝতেছি, কারণ হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই এরকম গ্রুপটা তাই না, CH2, আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখলাম এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এইখান থেকে হবে কি অ্যালডিহাইড। তাহলে তাকাই দেখো তো এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমি অ্যালডিহাইডে যাই, তাহলে কি আমাকে অক্সিডেশন রিঅ্যাকশন করেই তো যাইতে হবে, আদারওয়াইজ তো আমি যেতে পারবো না, আদারওয়াইজ আমি যেতে পারবো না। আবার দেখো রিঅ্যাকশন অ্যালকোহলটা যদি 2 ডিগ্রি হয়, ঠিক আছে, আমি লিখলাম 2 ডিগ্রি অ্যালকোহল, এই 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমি অক্সিডেশন করব, তখন অক্সিডেশন করলে আমি পাবো হচ্ছে কিটোন। কি পাবো, কিটোন পাবো। ঠিক আছে, কেন কিটোন পাবো বলতো, কারণ 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, এইটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এইটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি যখন কিটোন লিখবো, তখন তাকাই দেখো তো তোমার কি কার্বন, অক্সিজেন, মানে হাইড্রোজেন সংখ্যা কমে যাবে না? তাহলে হাইড্রোজেন সংখ্যা যদি কমে যাচ্ছে, সুতরাং বুঝতে পারছো এটাও রিডাকশন রিঅ্যাকশন, এইটাও রিডাকশন রিঅ্যাকশন, তাই কি না? এই যে তাকায় দেখো যে এখানে কার্বন আর হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা যতটা, এখানে কিন্তু অক্সিজেন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা কমে গেছে, সুতরাং এটা অক্সিডেশন রিঅ্যাকশন। এবার দেখো আমি যদি তার উল্টা বিক্রিয়াটা ঘটাই ভাই, কি ঘটনাটা ঘটবে, আমি যদি তার উল্টা বিক্রিয়া ঘটাই, তাহলে সেটা হবে রিডাকশন রিঅ্যাকশন। যখন আমি উল্টা বিক্রিয়া ঘটাবো, সেই বিক্রিয়া হবে রিডাকশন রিঅ্যাকশন। এরপর দেখো আমি যখন এই যে অ্যালডিহাইড বা কিটোন গুলোকে, একইভাবে আমি যখন এই অ্যালডিহাইড বা কিটোন গুলোকে অ্যাসিডে কনভার্ট করব, ঠিক আছে, তাহলে আমরা এবার লেখো যখন অ্যালডিহাইড কে তুমি অক্সিডেশন করবা, তখন পাওয়া যাবে হলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কিভাবে হবে, এই যে একটা অ্যালডিহাইড গ্রুপ, এই অ্যালডিহাইড গ্রুপটা আমাদের কি গ্রুপে পরিবর্তিত হবে, কার্বক্সিলিক গ্রুপে পরিবর্তিত হবে। তাহলে এই কার্বক্সিলিক গ্রুপটা তাকাই দেখো তো এখানে অক্সিজেন সংযোজন হচ্ছে কিনা, এখানে অ্যালডিহাইড গ্রুপের মধ্যে কার্বন হাইড্রোজেন যতগুলো আছে ওখানে কিন্তু অক্সিজেন সংখ্যা বেড়ে যাবে,
এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমি যদি তার উল্টা কাজটা করি, তাহলে সেই কাজটা আমাকে হবে রিডাকশন করতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এরপর দেখো আমি যখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কিটোন। এই কিটোনকে যখন আমি অক্সিডেশন করব তখন আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, তাই না? দেখো আমি যখন কিটোনকে অক্সিডেশন করব, এই কিটোনকে যদি আমি অক্সিডেশন করি তাহলে আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো। লিখে রাখো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো কিটোনের কোনটা, এই যে কার্বন অক্সিজেন এটা হলো কিটোন, আর কার্বক্সিলিক অ্যাসিড কোনটা এটা। তাহলে বুঝতে পারছো যে কার্বক্সিলিক অ্যাসিড মানে এখানে অক্সিজেন সংখ্যা বেড়ে যাচ্ছে, সুতরাং সেটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এই যে আমি যতগুলো জিনিস এখানে দিয়েছি, কেউ যদি আমার এই কথাগুলো বোঝে তাহলে সে সব ধরনের রিঅ্যাকশন গুলো, অক্সিডেশন রিঅ্যাকশন, সব ধরনের রিঅ্যাকশন সে পারবে। আমি বেশ কিছু প্রোডাকশন এখনই তোমাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো যে বিগত বছরে আসছে, শুধু এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা সবগুলো প্রশ্ন সলভ করে ফেলতে পারি। বিগত বছরে আসছে। আমি দেখো এই যে উদাহরণ দেখাই তোমাদেরকে, এই যে উদাহরণ দেখো, আচ্ছা এই প্রশ্নটা আমার মনে হয় সবাই পারবে। আমি যে প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা আমি একটু সলভ করে দাও তো। এটা এই আলোচনার মধ্যে না, এটা আমি আগেই আলোচনা করেছি। এটা ওই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সময় এই প্রশ্নগুলো আমার দেখানো উচিত ছিল। এটা আমি আগে আলোচনা করেছি। বলা হচ্ছে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। আমি তোমাদের কি বলেছিলাম বলতো, যে যৌগটার মধ্যে কি হয়, যে অ্যালকাইল হ্যালাইড, মুক্ত শিকল বিশিষ্ট একটা যৌগের মধ্যে অ্যালকাইল হ্যালাইড থাকবে, মানে হ্যালোজেন ঢুকে থাকবে সেটা। এখন তুমি দেখো এইখানে বলে এ নাম্বার অপশন। আমি আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আমার আগের আলোচনার মধ্যে, এখন যে প্রশ্নটা তোমরা দেখছো এই প্রশ্নটা কিন্তু আগের আলোচনার মধ্যে। এই প্রশ্নটা আমি একটু পরে দেখাই, এগুলো তোমরা পারবা, এগুলো জটিল কোনো কিছু এগুলো আমি পরে দেখাই। আমি যে টপিকসে ছিলাম ওই টপিকসে একটু যাই। এই যে এইটাতে ছিলাম আমি। এই প্রশ্নটা একটু সলভ করবো, এইখানে মানে অক্সিডেশন রিঅ্যাকশনের প্রশ্নগুলো আমি একটু সলভ করবো। এই প্রশ্নটা সলভ করবো, দেখো এই প্রশ্নটা আমি সলভ করবো, দেখো পারো কিনা দেখি। এইখানে বলা হয়েছে কি, কিটোন বিজারিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে। দেখো তো কিটোন বিজারিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করবে, এখানে কি উত্তর দিব আমি? কমেন্টস করো দেখি, একটু দ্রুত কমেন্টস করো দেখি এইটা সঠিক উত্তর আমি কি দিব। কিটোন যদি বিজারিত হয় তাহলে বিজারিত কোনটি উৎপন্ন করে? তবে অনেকেই এটা উত্তর দিতে পারবে না। কেন উত্তর দিতে পারবে না জানো? এইখানে বলা আছে প্রোপাইল অ্যালকোহল, এইখানে বলা আছে বিউটাইল অ্যালকোহল, এইখানে অ্যাসিটোন বলা হয়েছে। অনেকেই যৌগটার নামই জানে না, যার কারণে পারবে না। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাসিটোন, এইটার নামই কিন্তু অ্যাসিটোন, তাই না? এই যৌগটার নাম অ্যাসিটোন নয়, এইটার নাম হচ্ছে অ্যাসিটোন। তাহলে এটা যদি বিজারিত হয়, তাহলে বিজারিত হলে আমি তোমাদেরকে কি বলেছি যে কিটোন যখন বিজারিত হবে তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এটা আমি তোমাদেরকে এটা তো শিখাইছি, তাই না? এই যে দেখো যে কিটোন যদি বিজারিত হয়, এই যে বিজারিত হয়, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা কি? এটা হবে CH3 CH CH3। এই যৌগটা হবে কি না? এখন এই যৌগটা সঠিক উত্তর, মানে এই যৌগটার নাম কি? এটা অনেকেই তোমরা পারবে না, যে এই যৌগটার নাম কি। এই যৌগটার নাম কি ভাই? প্রোপাইল অ্যালকোহল না, এটার নাম প্রোপাইল অ্যালকোহল নয়। এরপরে দেখো এটার নাম বিউটাইল অ্যালকোহল না, এটার নাম আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যৌগের নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এইটার নাম প্রোপাইল অ্যালকোহল বলা যাবে না। প্রোপাইল অ্যালকোহল কোনটা? এইটাকে আমরা প্রোপাইল অ্যালকোহল বলতে পারবো। এইটার নাম হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, CH3 CH2 OH। এই যৌগটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। কিন্তু এই যৌগটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল। সুতরাং এইটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। সবাই কি বুঝতে পারছো এটা নাকি না বুঝতে পারো না? আমাকে একটু কমেন্টস করো, আমাকে একটু বলো যে এটা কিন্তু প্রোপাইল অ্যালকোহল নয়, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন অনেকে ভাবছে যে ভাই আইসো এটা আমি বুঝবো কিভাবে? অনেকেই কিন্তু এই তথ্যটা আমরা জানো না যে আইসো জিনিসটা বুঝবো কিভাবে। আইসো বোঝারও একটা সিস্টেম আছে। আমি একটা আইসো তোমাদেরকে একটু বুঝাই। দেখো আইসো যৌগগুলো কোনগুলো, যদি তাকাও, যদি কোনো যৌগের মধ্যে তুমি এমন হাত দেখতে পাও, এই যে এমন হাত, CH3 হাত, মনোযোগ দিয়ে কথাগুলো, যদি কোনো যৌগের মধ্যে এমন তুমি CH3 হাত পাও এবং এখানে তুমি OH দেওয়ার যাই দাও, তখন এই যৌগটার নাম, এই গ্রুপটার নাম হচ্ছে আইসো গ্রুপ। তাকাই দেখো এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে আইসো গ্রুপ। তাহলে এই জিনিসটা কি এখানে আছে না নাই? নিশ্চয়ই এখানে আছে,
কারণ তুমি তাকায় দেখো যে এইখানে আমাদের যে সিএইচ, এই যে সিএইচ, এই সিএইচ এর দুই পাশে দুটো মিথাইল পার্ট আছে না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আইসো গ্রুপ। তাহলে আইসো মানে হচ্ছে এইটা, এটা হলো আইসোপ্রোপাইল, এই গ্রুপটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। যদি আমি এখানে আরো আরেকটা বাড়াই দিই তার নাম হচ্ছে আইসোবিউটাইল, যদি আমি আরো দিই তাহলে তার নাম হচ্ছে আইসোপেন্টাইল। তোমাকে মাথায় রাখতে হবে আইসো মানে হচ্ছে CH3 CH3 CH এরকম হাত থাকতে হবে। তাহলে তুমি দেখো তো CH3 CH CH3 এরকম হাত আছে, সুতরাং এই যৌগটা আছে আইসো যৌগ। কিন্তু এইটাকে আমরা আইসো যৌগ বলতে পারবো না, এটা হচ্ছে প্রোপাইল। আর আইসো মানে হচ্ছে এই কার্যকরী মূলকটার নাম হচ্ছে আইসো কার্যকরী মূলক। কিছু কি বুঝছো নাকি না বুঝো নাই? বুঝবা ভাইয়া, আরো আরো অনেক উদাহরণ দিব, বুঝতে পারবা। দেখো আমি আরো উদাহরণ দিচ্ছি, এই প্রশ্নটা আমরা একটু সলভ করবো। এই প্রশ্নটা আমরা সলভ করবো। দেখো এই প্রশ্নটা সলভ করবো। দেখো এখানে বলা হয়েছে কি, ইথানলকে একটা শক্তিশালী জারক দ্বারা জারিত করলে কোন যৌগটি তৈরি হয়। খুব মনোযোগ দাও। আমি যখন ইথানলকে জারিত করবো, ভাই এই প্রশ্নটা কিন্তু অনেকেই তোমরা পারবে না। খুব মনোযোগ দাও। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কিভাবে সলভ করতে হবে একটু দেখো সবাই। সবাই দেখো ইথানলের সংকেত কি ভাইয়া বলো তো? আমরা যখন ইথানলের সংকেত হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইথানলের সংকেত। যখন আমি ইথানলকে জারিত করব, শক্তিশালী জারক দ্বারা জারিত করব, তাহলে এইটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে আমি কি পাবো বলতো? এখানে আমি অ্যালডিহাইড পাবো। তাহলে এখানে আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যদি যাই, তাহলে তাকাও এই গ্রুপটা আমার অ্যালডিহাইড গ্রুপ পরিবর্তিত হবে, অর্থাৎ সেটা হবে ইথানল। এই যৌগটা প্রথমে আমি পাবো ইথানল। কিন্তু মনোযোগ দিয়ে কথাটা, এই অ্যালডিহাইডকে যখন আমি আবারও জারিত করব, তখন কিন্তু আমি কার্বক্সিলিক গ্রুপ পাবো না। এবং এইটা একদম মুখস্থ করে ফেলো। কিভাবে মুখস্থ করবা? যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় যদি সেটা অ্যালকোহলটা 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, আবার অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এবং প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু জারণ বিক্রিয়া। কিভাবে? তাকাও, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে আমি অ্যালডিহাইড পেয়েছি। তুমি তাকাও তো এখানে কি হাইড্রোজেন অপসারণ হয়েছে না? এখানে আমার কার্বন সংখ্যা ছিল কয়টা? এখানে কার্বন সংখ্যা আছে 1টা, হাইড্রোজেন সংখ্যা আছে 3টা, অক্সিজেন সংখ্যা আছে 1টা। এখানে কার্বন সংখ্যা 1টা, হাইড্রোজেন সংখ্যা 1টা, অক্সিজেন সংখ্যা হচ্ছে 1টা। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ভাইয়া এখানে তো অপশনে দুটাই উত্তর রয়েছে, এ নাম্বারও উত্তর হতে পারে, বি নাম্বারও উত্তর হতে পারে। তাহলে ভাইয়া আমি কি অ্যালডিহাইড উত্তর দিব নাকি না কিটোন উত্তর দিব? এটা আমি কিভাবে বুঝবো? মনোযোগ দিও কথাটা ভাইয়া। এখানে একটা কথা রয়েছে শক্তিশালী জারক। এখানে একটা তথ্য রয়েছে, কি তথ্য? শক্তিশালী জারক। যখন শক্তিশালী জারক দ্বারা কোনো কিছুকে জারিত করা হবে, তখন সেটা কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে তাকাও যে এখানে আমার এই কার্বক্সিলিক অ্যালডিহাইড থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড, সুতরাং এইটাও কিন্তু হচ্ছে আমার একটা অক্সিডেশন রিঅ্যাকশন। কেন? কারণ তাকায় দেখো এখানে কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 1টা, অক্সিজেন সংখ্যা 2টা, অক্সিজেন সংখ্যা কিন্তু এখানে বেড়ে গেছে, সুতরাং এইটাও হচ্ছে আমার অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এখানে আমাকে উত্তরটা এ না দিয়ে উত্তর দিতে হবে বি। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এখানে আমি কার্বক্সিলিক অ্যাসিড উত্তর দিব, অ্যালডিহাইড কখন উত্তর দিব? যখন কথাটা বলা থাকে মৃদু জারক। এখানে শক্তিশালী জারক কথাটা না দিয়ে যদি কথাটা বলে মৃদু জারক, তখনই কিন্তু তোমাকে এখানে অ্যালডিহাইড উত্তরটা দিতে হবে। এখন এই শক্তিশালী জারকগুলো যদি আমি একটা লিস্ট দেই, এই লিস্ট কিন্তু অনেকগুলো লিস্ট তোমাদের বইতে রয়েছে। আমি কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। শক্তিশালী জারক এর বেশ কিছু জারক পদ তোমাদের বইতে ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এরপরে হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট, এরপরে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এই জিনিসগুলো আমি যেগুলো এখানে তোমাদেরকে দেখাইলাম, এই যৌগগুলোর ক্ষেত্রে বা এগুলো দিয়ে যখন কোনো কিছুকে জারিত করা হবে, কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে, এরা হচ্ছে শক্তিশালী জারক। এদেরকে আমি কোথায় রাখবো? এরা হচ্ছে শক্তিশালী জারক। তাহলে দেখো, যখন আমি কোনো কিছুকে শক্তিশালী জারক দ্বারা জারিত করব, তখন অ্যালডিহাইড পাবো, তারপরে অ্যাসিড পাবো, অর্থাৎ রিঅ্যাকশনটা অ্যাসিড পর্যন্ত চলে যাবে। কিন্তু যদি আমি এগুলো না দিয়ে কোনো একটা মৃদু জারক দিই, তখন মৃদু জারক দিলে তখন সেটা আবার অ্যাসিডে না গিয়ে এটা অ্যালডিহাইডে থেমে যাবে। অ্যাসিডে না গিয়ে সেটা কোথায় থেমে যাবে? অ্যাসিডে থেমে যাবে। আরেকটা বিষয় সবাই একটু দেখো,
আমি তোমাদেরকে এখানে বেশ কিছু জিনিস এই টপিকটা কিন্তু একদিন আমি ক্লিয়ার করতে পারবো না। আমি কিন্তু নেক্সট যেদিন তোমাদের ক্লাস নিব সেদিন কিন্তু এই অক্সিডেশন রিডাকশন দিয়ে আবার শুরু করবো। কারণ এই অক্সিডেশন রিডাকশন তুমি যদি না বুঝতে পারো তাহলে কেমিস্ট্রি অধিকাংশ রিঅ্যাকশন তুমি বুঝতে পারবে না। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে কেমিস্ট্রি প্রায় 40% রিঅ্যাকশন হচ্ছে অক্সিডেশন রিডাকশন। সেই জন্য অক্সিডেশন রিডাকশন কিন্তু আমি আরো আলোচনা করব। আজকের আলোচনা আমি কেবল শুরু করেছি অক্সিডেশন রিডাকশনে। একটু দেখো, যখন তুমি কিটোন 2 ডিগ্রি অ্যালকোহল, এটা তো আমাদের ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, যখন তুমি 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করবা তখন তুমি কিটোন পাবা। আবার দেখো ওই অক্সিডেশন যখন তুমি শক্তিশালী জারক দ্বারা জারিত করবা তখন কিন্তু এই কিটোন থেকে আবার কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, অর্থাৎ তখন তুমি প্রোডাকশনটা কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত পেয়ে যাবে। কিন্তু যখন তুমি এখানে মৃত জারক দিবা তখন কিটোন পর্যন্ত রিঅ্যাকশনটা থেমে যাবে। অর্থাৎ ফাইনাল কথা আমি একদম ফাইনাল পর্যন্ত লিখে দিচ্ছি, একটু দেখাই। আমার মনে হয় সবাই এই কথাটা বুঝবা। যখন 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করব তখন আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, তখন পাবো হচ্ছে অ্যালডিহাইড। আবার যখন এই অ্যালডিহাইডকে আমরা জারিত করব তখন পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তখন কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, এখন দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত রিঅ্যাকশনটা চলে যাবে কখন? যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিলাম যে CH3 CH2OH, আমি যখন এই জায়গাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করব, ভাইয়া তুমি বলো তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি আমার শক্তিশালী জারকের মধ্যে নেই? শক্তিশালী জারকের মধ্যে রয়েছে। যেহেতু শক্তিশালী জারকের মধ্যে রয়েছে সুতরাং আমি এখানে প্রথমেই অ্যালডিহাইড লিখবো এবং এই রিঅ্যাকশনটা আমার থেমে যাবে না, রিঅ্যাকশন চলতেই থাকবে, কারণ এটা শক্তিশালী জারক আমি ইউজ করেছি। এই যে শক্তিশালী জারকের মধ্যে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে, সুতরাং তখন আমি এখানে আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখাবো, দিয়ে আমি এই জায়গাতে দিব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH। আবার দেখো যদি অ্যালকোহলটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, অ্যালকোহল যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমি অক্সিডেশন করব তখন কিটোন পাবো। কি পাবো? কিটোন পাবো। এবং এই কিটোনকে যখন আমি আবার অক্সিডেশন করব তখন কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কি পাবো ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখন দেখো আমি এই যে ধরো যে 2 ডিগ্রি অ্যালকোহল এই জায়গাতে যদি আমি এরকমটা দিই CH3CHOH, এইটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এটা কত ডিগ্রি অ্যালকোহল দেখো তো, এইটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি এরকম কোনো একটা শক্তিশালী জারকে জারিত করি, যেমন এখানে আমি যদি দেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে আমার এই জায়গাতে প্রথমে কিটোন হবে, তাই না? প্রথমে কি হবে? CH3COCH3, এরকমটা কিটোন হবে। আবার দেখো এই কিটোন কিন্তু রিঅ্যাকশন করতেই থাকবে, কারণটা কি? কারণ এখানে আমি শক্তিশালী জারক দিয়েছি, সুতরাং এইখান থেকে আমি আবার পেয়ে যাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডটা আমি 2 কার্বন বিশিষ্ট পাবো, এখানে 1 কার্বন বিশিষ্ট পাবো না। কেন 3 কার্বন বিশিষ্ট পাবো না? কেন? এই বিষয়টা আমি সামনের দিনে আলোচনা করব। তবে লক্ষ্য করে দেখো এখানে যেহেতু আমাদের এই কিটো গ্রুপটাই কার্বক্সিলিক গ্রুপে পরিবর্তিত হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমার একটা সাইড ভেঙে যাবে, সেই জন্য আমি এটা 2 কার্বন বিশিষ্ট পাবো, এটা 3 কার্বন বিশিষ্ট পাবো না। এই জিনিসটা আমি নেক্সট ডেতে ডিটেইলস আলোচনা করব, এই জিনিসটা আমি নেক্সট ডেতে ডিটেইলস আলোচনা করব। ওকে, এখন যে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নটাকে আমরা সলভ করতে পারি না? একটু দেখো তো, এই প্রশ্নটাকে আমরা সলভ করতে পারি না? এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এবং আমার বিশ্বাস তোমরা সবাই পাবা। এখন যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাইছি দেখো তো, এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে জেড উৎপন্ন করে। জারিত হয়ে কি উৎপন্ন করে? আমরা সবাই জানি, আমরা যখন 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি তখন অ্যালডিহাইড হতে পারে অথবা কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। এখন বলছে কি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে জেড উৎপন্ন হয়, জেড আবার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। এখন এই তথ্যটা যদি কেউ না জানে তাহলে এই প্রশ্ন সলভ করতে পারবে না যে এস্টার তৈরি হয় অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে। এতটুকু তথ্য যদি কেউ না জানে তাহলে কেউ কখনো এই প্রশ্ন সলভ করতে পারবে না। এস্টার তৈরি হয় কার কার রিঅ্যাকশনের মধ্যে? অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে। তাহলে তুমি বলো যে এই জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাসিড, কারণ এই অ্যাসিড আবার এই ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করছে। তাহলে নিশ্চয়ই এই অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল জারিত জেড উৎপন্ন করে, জেড হচ্ছে একটা অ্যাসিড। তাহলে সেই অ্যাসিড কোনটা? এটা 2 কার্বন বিশিষ্ট, সুতরাং 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর বি। ভাই টেনশন করো না, আজকে অনেকেই তোমরা ভাবছো যে ভাই এই রিঅ্যাকশন গুলো কিছুই বুঝছি না, আমি সামনের দিন এই অক্সিডেশন রিডাকশন নিয়ে আমি আবার আলোচনা শুরু করব। কারণ আমি জানি যে আজকে অনেকে শুরু থেকে ক্লাস করতে করতে রিঅ্যাকশন দেখে অনেকের মাথা ব্যথা ঘুরে গেছে, আমি জানি এটা অনেকের মাথা ব্যথা ঘুরে গেছে রিঅ্যাকশন দেখে। কিন্তু আমি
তোমাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি, আগামীকালকে আমি আগামীকাল নেক্সট ক্লাসে আমি যখন তোমাদের অক্সিডেশন রিঅ্যাকশন করাবো, এটা আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে। টেনশন করো না, আমি আগে যতগুলো বুঝিয়েছি এতটুকু বোঝার চেষ্টা করো। এই অক্সিডেশন রিঅ্যাকশন নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলস কথা বলবো, কারণ আসলে এইগুলো একটা বিশাল একটা বিশাল একটা সিলেবাস এবং অনেকগুলো কথাবার্তা এর ভিতরে ঢুকে আছে। ঠিক আছে, একদিনে সবগুলো কথাবার্তা বলা যায় না, আস্তে 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 করে আমরা সবগুলো কথাবার্তা বলবো। ওকে, আরো দুই একটা প্রশ্ন তোমাদেরকে দিই, যেমন এই প্রশ্নটা দিকে তাকাও, দেখি এই প্রশ্নটা সলভ করতে পারবো না ভাইয়া বলো তো? লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা একটু সলভ করে দেখাও তো আমাকে। বলা হচ্ছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা ইথানলকে জারিত করলে কি পাওয়া যায়? কে পারবে না এটা? পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি শক্তিশালী জারক? এই যে দেখো শক্তিশালী জারকের মধ্যে আছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমি যখন এইটাকে ইথানলকে জারিত করব, তখন যেহেতু অ্যালডিহাইড অ্যালকোহল, প্রথমে অ্যালডিহাইড হবে তারপরে অ্যাসিড হবে। তাহলে অ্যাসিড, এই ইথানলের অ্যাসিডের নাম কি? দুই কার্বনিষ্ট অ্যাসিডের নাম কি? অ্যাসিডিক অ্যাসিড আছে না নাই? অ্যাসিডিক অ্যাসিড, উত্তর হলো অ্যাসিডিক অ্যাসিড। যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য, এবং সামনের দিন আমি অক্সিডেশন রিডাকশন নিয়ে আবার কথা বলবো। টেনশন করো না ভাইয়া, তোমরা আমার এই গ্রুপে যোগ হয়েছো মানে তোমরা অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের জন্য আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমি থাকতে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং আমার ক্লাসগুলো করো। আর তোমাদেরকে আরেকটা কথা আমি অ্যানাউন্সমেন্ট আগে দিয়েছি, যে তোমাদেরকে বলেছি যে কেম মডেল টেস্ট, এই কেম মডেল টেস্টে ভাইয়া যারা এখনো ভর্তি হও নাই, এই কেম মডেল টেস্টটা তোমাদের জন্য কতটা যে উপকারী এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। কেম মডেল টেস্ট আমি কেমিস্ট্রির জন্য প্রায় 100+ মডেল টেস্টের আয়োজন করছি তোমাদেরকে, 100+ মডেল টেস্ট, এবং যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির টাইপসের প্রশ্ন করব। যেমন মেডিকেলে কি যেই টাইপসের প্রশ্ন হয় সেই টাইপসের প্রশ্ন করব। ঠিক আছে, মেডিকেলের প্রশ্ন যেমনটা হয় এমন প্রশ্ন করব। এর মেডিকেলের জন্য প্রায় আমি 20টা মডেল টেস্টের ব্যবস্থা করেছি। এরপরে ডেন্টাল, ঠিক আছে, ডেন্টালে যেমন প্রশ্ন হয় তেমনটা প্রশ্ন করব। এরপরে ডাবিতে যেমনটা প্রশ্ন হয় তেমন প্রশ্ন করব। এরপরে হচ্ছে রাবিতে যেমনটা প্রশ্ন হয় তেমন প্রশ্ন করব। এরপরে জাবিতে যেমনটা প্রশ্ন হয় তেমন প্রশ্ন করব। এইভাবে কিন্তু আমি প্রায় 6 থেকে 7টা ইউনিভার্সিটির প্রশ্ন তোমাদের মডেল টেস্ট দিচ্ছি। মাত্র কত টাকা দিয়ে জানো? এবং তোমরা এটা সবাই জানো, মাত্র 300 টাকা দিয়ে, একটা নাম মাত্র পেমেন্ট দিয়ে। এবং আমরা এই এক্সামটা শুরু করছিল 1 মার্চ থেকে। ঠিক আছে, মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করছি। তো ইনশাআল্লাহ যারা অনেকে ভর্তি হয়েছে, খুব বেশ অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। যারা এখন ভর্তি হও নাই, একটু খুব দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 300 টাকা দিয়ে তুমি প্রায় 100+ মডেল টেস্ট দিতে পারবে। 100+। তুমি মেডিকেল দিলা না দিয়ে কোনো সমস্যা নেই, তুমি ডাবি দিবা না, ডাবি দিয়ে তুমি ডাবিগুলো দিবা, রাবিগুলো দিবা, জাবিগুলো দিবা। ঠিক আছে, অর্থাৎ এই 300 টাকার মধ্যে সব ইউনিভার্সিটির মডেল টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। একটু সবাই এই মডেল টেস্টে ভর্তি হও, অনেক কিছু তোমরা পাবে। এবং মডেল টেস্টে আমি তোমাদের 10টা লাইভ ক্লাসেরও ব্যবস্থা করছি, কিন্তু 10টা লাইভ ক্লাসেরও ব্যবস্থা করেছি। সুতরাং এই 10টা লাইভ ক্লাস, আমার একটা লাইভ ক্লাসের মূল্য তো অনেক ভাইয়া। আজকে যে ক্লাসটা তোমরা করলা, এই ক্লাসটার মূল্য তোমরা দিতে পারবে না, টাকা দিয়ে এটার মূল্য দেওয়া পসিবল নয়। ঠিক আছে, তো মাত্র 300 টাকা দিয়ে আমি একদম সব ইউনিভার্সিটির মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি। সবাই একটু মডেল টেস্টে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার খুব ইন্টারেস্টিং টপিক, যেটা জারণ বিজারণ, সেটা নিয়ে আমি আবার আলোচনায় আসবো। এবং সবাইকে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।